তো তারপরে ও আমাকে বললো কি চলো আমরা ঘুরতে যাবো, ওকে তুমি আমার ফ্রেন্ডের বাসার সামনে আসো, তোমার সাথে আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিব, তারপর আমরা ঘুরতে যাবো। যেহেতু রিলেশন করি তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে এরকম এরকম, ও তো আমাকে যেতে বললো ওর ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিবে, তো এখন আমি কি যাব? তো ও বললো যে যা, দেখে আস ওর ফ্রেন্ডরা কেমন বা এই সেই। জি। তো গেলাম ওদের ফ্রেন্ডের মানে বাসার নিচে। তো ওর কয়েকটা ফ্রেন্ড ছিল, নোয়েল, শশী, পল্লব, শাওন। পল্লবের আব্বু আম্মু বাসার বাইরে চলে গেছে। Okay. যাওয়ার পরে এখন বললো যে আমার আব্বু আম্মু তো নাই, তোরা বাসায় যেতে পারিস। তো বললো যে চলো বাসায় যাচ্ছে। কেন বাসায় যাবা কেন? এমনিতেই তোমায় দেখবো, কথা বলবো, এই আর কি, আর কিছু না। আমি ঠিক আছে চলো। তো গেলাম, মোটামুটি কথাবার্তা হলো, ওর সব ফ্রেন্ডরা যেহেতু গেছে। জি। তো কথা হওয়ার পরে ও কি করলো, আমরা আরেকটা রুমে গেলাম, চলো আমরা আরেকটা রুমে যাই কথা বলি। তো বলার পরে সে কি করলো, সবকিছু খুলে ফেললো। তো খুলে ফেলার পরে আমি কি করলাম, কান্নাকাটি শুরু করলাম, আল্লাহ এগুলো কি করতেছো এই সেই। তো ও আমার কান্নাকাটি দেখে রীতিমতো ঘাবড়াই গেছে। আমি কান্নাকাটি করতেছি, আমি বাসায় আসবো, আমি বাসায় আসবো, এইসব কি, আমি কখনো চিন্তাই করতে পারিনি তুমি এরকম। পরে বললো ঠিক আছে রেডি হও। পরে আমি ফ্রেশটা শুনলাম, হওয়ার পরে রিক্সা নিল, তারপর বাসায় আসলাম। মানে রিক্সার মধ্যে একটা কথাও বলে নাই। না বলার পরে আমি তো বাসায় আসলাম। বাসায় আসার পরে ব্যাপারটা তো আর কাউকে শেয়ার করা যায় না। পরে আমি কলেজে গেলাম এর পরের দিন। পরে আমার ফ্রেন্ডকে বললাম যে এরকম এরকম অসৎ তো এটা করছে। আমি তো কান্নাকাটি করছি, ও কিছু করতে পারে না। তো বললো কি নওশাদ তো অনেক ভালো, এই জন্য কিছু করেনি। একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষকে যদি পায় তার মানে কিছু করবে না, এটা তো হতেই পারে না। আর ওরও হচ্ছে রিলেশন 8 বছর যাবত রানিং। ওই যার সাথে আপনি কথাটা বলছিলেন, শেয়ার করছিলেন। হ্যাঁ, প্রেম ভালোবাসা মানে হচ্ছে এটা যে ফিল সেই এইসব এইসব। আমি এই ব্যাপারগুলো অনেক শুনতাম, যেহেতু মানে ইন্টারে পড়ি, মোটামুটি একটু বুঝিও, এমন তো না যে বুঝি না। তো আমি শুনতাম, খুব ভালো লাগতো। আর ও আমাকে এটা বলছে যে আমি কখনো তোমার হাতও ধরবো না, মানে আমি যদি কিছু না করি। নওশাদ। হ্যাঁ, হ্যাঁ। তো আমি বলছি, ঠিক আছে। তো আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে না আসলে এই সেই। ও যেহেতু ভালো করে কথা বলতো না, ভালো লাগতো না, যেহেতু ফার্স্ট লাভ বুঝতে হবে। জি। আর ও আমাকে বলতে, কেন তুমি কি অন্য কাউকে পছন্দ করো, বলো আমাকে, যে পছন্দ করলেও বলো। তারপরে ওই কাহিনী পরে তো আমি এসে পড়ছি। আসার পরে আমি ও ফ্রেন্ডকে কল করছি, শাওনকে, হ্যাঁ। যে ভাইয়া আমি আপনাকে কল করছি, আপনি কাইন্ডলি নওশাদকে বলবেন না। আর হচ্ছে ভাইয়া নওশাদ কেমন আসলে? ও তো অনেক ভালো একটা ছেলে। আমি বলছি, ভাই ওর সাথে কোনো মেয়ের সাথে রিলেশন আছে? না, ওর সাথে কোনো মেয়ের সাথে রিলেশন নাই, ও অনেক অমায়িক একটা ছেলে, এই সেই। মানে যতটুকু পজিটিভ বলা লাগে তার চাইতেও বেশি সে আমাকে বলছে। ওকে। তো ওর ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম ও অনেক ভালো। হ্যাঁ। ভালো লাগলো শুনে যে না আসলে অনেক ভালো একটা ছেলে। আর যেহেতু ওরা একটা বাসায় 25-26 বছর যাবত আছে, জি। তো ওই জন্য আরো বেশি, যেহেতু খারাপ হলে তো থাকতে পারতো না, ভাড়াটিয়া যেহেতু, স্থানীয় না। জি। তো আমি বললাম যে ঠিক আছে, চিন্তা ভাবনা করলাম। তো আমার ফ্রেন্ডকে বললাম, তো ওরা বললো যে হ্যাঁ দেখ, যেটা ভালো মনে করিস সেটাই কর। আর এটা করলে তো মনে হয় যে আসলে এটা অনেক মানে আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে নওশাদ আপনার কাছে একটা, আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, আপনার জায়গা থেকে যেটা আপনি মেনে নিতে পারছিলেন না, সে ধরনের একটা সম্পর্ক চাচ্ছিল, এবং আপনি সেটা আদৌ করবেন কিনা সেজন্য আপনি বিভিন্ন রকমের পরামর্শ চাচ্ছিলেন সবার কাছে, তাই? ওকে, তারপরে আপনি মনস্থির করলেন যে হুম, আমি এটা নিয়ে 3-4টা ফ্রেন্ডের সাথে কথাও বলছি, বাট আমার কথা বলি নাই যে আমার একটা ফ্রেন্ড এরকম এরকম, হ্যাঁ প্রেম করলে তো এটা করবি, মানে এইরকম টাইপের কথাবার্তা। তা না হলে কিভাবে বুঝবে যে ও ওকে ভালোবাসে? তো দেখা যাবে আজকে এর সাথে কালকে আরেকজনের সাথেও যেতে পারে। ওকে, মানে বলা ছিল যে এরকম একটা রিলেশনশিপে গেলে আলটিমেটলি এটা প্রেম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, এটা তারপর? আমার খুব ভালো লাগতো, যেমন তো না যে ভালো লাগতো না। জি। ওর কথা বা এই সেই সবকিছু ওর ভালো লাগতো। আর আমার ভালো লাগার ডেফিনেশনের মধ্যে হচ্ছে যে তার হাইট অনেক বেশি হতে হবে, প্লাস হচ্ছে একটু ফর্সা হতে হবে। আর এই 2টা কোয়ালিটির একটা ওর মধ্যে ছিল না। যে আসলে ওকে আরো বেশি ভালো লাগার কারণ হচ্ছে এটা। প্রিয় শ্রোতা, দিস ইজ অ্যান ওপেন প্ল্যাটফর্ম। আমরা কিন্তু বারবারই বলে থাকি, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের লাইফ ফিলসফি নিয়ে বড় হয়। ওর জায়গা থেকে ও যেটা পরিষ্কার করছে সেটা ওর কাছে ওরকম। আপনি আপনার জাজমেন্টের ব্যাপারটা কিন্তু আপনি আপনার জায়গা থেকে করলে হবে না। ওর ভালো লাগার ব্যাপারটা এরকম, আরেকজনের ভালো লাগার ব্যাপারটা ঠিক অপোজিট হতে পারে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যাদের অপোজিট ভালো লাগে তারা কিন্তু ওর এন্ট্রি না, কম্পিটিটর না। তো আপনার ভালো লাগা আপনার মতো, ওর ভালো লাগা ওর মতো। তো সেই জায়গাটা থেকে আমরা ওকে লিবারেলি নিব আর কি। হ্যাঁ, ওকে, হ্যাঁ, তারপর? তো ঠিক আছে। তো একটা সময় আমাদের বাসায় কেউ ছিল না, তো আমি ওকে কল করছি যে ঠিক আছে তুমি আসো আমাদের বাসায়। তো আমাদের বাসায় আসলো, রীতিমতো হলো, রীতিমতো হলো মানে আপনাদের মধ্যে যেটা? হ্যাঁ। ফিজিক্যাল রিলেশন হলো। হ্যাঁ। তো এক সময় ওর জব হলো, তো কুষ্টিয়াতে চলে গেল। এরপরে আবার মানে ও তো কুষ্টিয়াতে গেলেও 2 মাস 1 মাস পরে আসতো। কুষ্টিয়াতে সে কেন গেল? জব জব, জব এটা একটু ক্লিয়ার করেন আমাদের কাছে যে কুষ্টিয়া। আগে সিলেটে জব করতো আইটিতে, হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে কুষ্টিয়াতে। তো এই পর্যায়ে আমি আপনাকে একটু হোল্ড করছি। প্রিয় শ্রোতা, গল্পটা আসলে একটু ছাড়া ভাবে শুরু হয়েছে। আপনারা কিছু ইকুয়েশন খুঁজলেই পাবেন। আমার মনে হয় সবচেয়ে বড় ইকুয়েশনটা খোঁজা উচিত ওর ভোকালে। আপনি আমাকে টু বি অনেস্ট বলেন তো, আপনি তো অনেক ছেলের সাথে কথা বলতেন আপনার এই ভোকাল দিয়ে পড়ার সময়। তারা সবাই কি আপনার ভোকালটা নিয়ে অনেক প্রশংসা করতো? হ্যাঁ, কি বলতো? তোমার ভোকালটা অনেক সেক্সি, হ্যাঁ, হ্যাঁ।
এই জাতীয় কথাবার্তা বলি সে কেউ 2 মিনিট কথা বললে সে প্রেমে পড়ে যাবে। ইভেন যে আমার একটা লয়ার ভাইয়া সেও আমার সাথে কথা বলে মানে সেও এই কথাটাই অ্যান্ড টু বলল। বি অনেস্ট ইউ এনজয় দ্যাট, আপনি এটাকে এনজয় করতেন। হ্যাঁ, ওকে, ও ওর জায়গাটা থেকে একদম সত্য কথা যেটা বলার সেটাই ও বলছে এবং এনজয় করতো বলেই কিন্তু ও এইভাবে একের পর এক রাতের পর রাত ছেলেদের সাথে কথা বলেছে। তার মধ্যে থেকে একটা হচ্ছে জ্যাকপট আমরা বলতে পারি। সেই জ্যাকপটের সাথে তার কি হলো, এক ধরনের ভালোবাসা এবং ভালোবাসার এক পর্যায়ে ফিজিক্যাল রিলেশনশিপ এবং ঘটনার এখন আমরা এই পর্যায়ে রয়েছি। মূল ব্যাপারটা কিন্তু হচ্ছে ফোনে রাতের পর রাত কথোপকথন এবং ওর আসলে ফোনে কথা বলার লোকের অভাব ছিল না, জাস্ট বিকজ অফ হার ভোকাল। ওকে, হ্যাঁ, তারপরে ও তো কুষ্টিয়াতে গেল। তো কুষ্টিয়াতে গেলে ও মাসে 1 বার বা 2 বার বা 2 মাস পরে 1 বার এরকম ভাবে আসতো। জি। তো ফার্স্ট টাইম ওর সাথে আমার হলো। তো ফার্স্ট টাইম হওয়ার পরে আমি তো খুব ভয় পাইছি। পরে আমার যে নরমাল সার্কেলটা ছিল সেটা ডিলে হয়ে গেছে। ওকে, তো আমি একটা সময় পিজি হসপিটালে গেলাম। যাওয়ার পরে একটা মহিলার সাথে কথা বললাম। তো সে বলল যে 2-3 দিন রাখো তারপর ঠিক হয়ে যাবে। আর তা না হলে আল্ট্রাসোনোগ্রাফি করো বা এই সেই কিছু একটা বলল সে আমাকে। পরে আমি কি করলাম দেখলাম না 4-5 দিন পরে ঠিক হয়ে গেছে। তারপর আবার রীতিমতো ফোনে কথা বলা এই সেই দেখা করা হতো। কুষ্টিয়া থেকে আসতো এরকম ভাবেই চলছিল। তারপর একটা সময় ও আমাকে বলল যে, "তুমি কি রান্না করতে পারো?" আমি বলছি, "হ্যাঁ, পারি।" আমার কিন্তু ফেভারিট খাবার হচ্ছে রিচ ফুড আর সেটা হচ্ছে আপনার তেহারি আর ওরও ঠিক তাই। তো ওকে, বলল, "তুমি কি এটা রান্না করতে পারো?" আমি বলছি, "হ্যাঁ, পারি তো।" ঠিক আছে একদিন আমাকে রান্না করে খাওয়াও। আচ্ছা ঠিক আছে। ও তো আমার বাসায় আসতে পারবে না। তো আমি কি করলাম আমার একটা ফ্রেন্ডের বাসায় ওকে ইনভাইট করলাম যে, "তুমি এখানে আসো আমি রান্না করে নিয়ে আসবো। তুমি ওইখানেই খেতে পারবা।" ওকে, তো আমি রান্না করে নিয়ে গেলাম। তো আমাকে বাসা থেকে জিজ্ঞাসা করা হয়েছে কার জন্য নিয়ে যাচ্ছি এই সেই। আমি বলছি টিচারের জন্য নিয়ে যাচ্ছি। স্যার তো এখানে একা থাকে। তার ফ্যামিলি বাসা নাই এই সেই। যার সাথে ফাঁকি দিয়েছেন যেকোনো ভাবেই হোক, একটা মেয়ে বা একটা ছেলে চাইলে এটা কোনো ব্যাপারই না বাসাতে ফাঁকি দেয়া আব্বা আম্মার যোগ। তারপর তারপর আমি গেলাম, খেলো। তারপর বলল, "হ্যাঁ, অনেক ভালো হইছে এই সেই।" পরে ঐদিনও সে আমাকে ইনসিস্ট করা শুরু করলো। যে আর ওদের বাসায় কেউ ছিল না। আমার ফ্রেন্ড ছিল আর আমি আর ও ছিলাম। ওকে, আর না করলেও রীতিমতো পায়ে ধরতো। মানে চোখ দিয়ে অঝরে পানি পড়তো। মানে এরকম। পরে করলাম 2nd টাইম। তো 2nd টাইম করার পরে ও তো গেল। আমি তো বাসায় আসলাম। ওই সময় আমার নরমাল সার্কেলটা স্টপ হয়ে গেল। তারপর রীতিমতো আমি অনেক ভয় পাইতেছি যে আল্লাহ কি হবে? আপনি তখনও ইন্টারভিউ দিতে পারেন। হ্যাঁ, আমি তখন বুঝতে পারলাম যে আমি আসলে মানে খেতে পারছিলাম না। কিছু খেলেই আমার মানে বমি হতো। তারপর হচ্ছে আমরা সবাই বাসায় একসাথে বসে খাই। দুপুরবেলাও ইভেন রাতের বেলাও। আর একসাথে না খেলে মনে হতো যে খাওয়া-দাওয়া করি নাই। ওকে, তো দেখা যেত যে আমি সবার সাথে খেতে বসতাম না, পরে খেতাম। কেউ কিছু বুঝতে না হ্যাঁ, কিছু পরিবারের কাছ থেকে হাইড করার ব্যাপার। হ্যাঁ, তারপর ওইটা করতাম। তো মানে প্রচুর ভয় পাইছি যে তা আল্লাহ কি হলো বুঝলাম না। পরে আমি কি করলাম, আমার ফ্রেন্ডকে বললাম যে এরকম এই সেই আমার বমি হচ্ছে। ও বলল যে টেস্ট করে দেখ কি হয়। এটা কি আপনার যে নওশাদ তাকে কি বলেছেন ওই সময়? না, না আমি নওশাদকেও তখনও বলেন? না। ওকে, হ্যাঁ, অনেক সময় হতেই পারে। আবার আমার একটু প্রবলেম হলে বমি হয় এমনিতেই নরমালি। জি। তো আমি তো ভাবছি হয়তোবা ওইটাই। বাট কয়েকদিন যাবত অনর্গলভাবে হচ্ছে। আমি নিজেও ভয় পাচ্ছিলাম যে কি করব না করব। বাসায় বললে যদি টেস্ট হয়, ওই সময় তার একটা ঘটনা ঘটে যাবে। জি। তো আমি কি করলাম একটা স্ট্রিপ এনে টেস্ট করলাম। টেস্ট করার পরে দেখি পজিটিভ। প্রেগন্যান্সি টেস্টের পজিটিভ আসলো। হ্যাঁ, পজিটিভ আসলো। ওইদিনই আমার সাচিবিক নৃত্যা পরীক্ষা ছিল। মানে শরীর থেকে ঘাম ঝরতেছিল। আমি কি করব আমি বুঝতে পারতেছিলাম না। তো আমি তাড়াতাড়ি বের হলাম, ফ্রেশ হলাম, কলেজে গেলাম। যাওয়ার পর আমার ফ্রেন্ডকে বললাম। তো ও বলল যে, "ওরে বল কল করে।" তো আমি বলছি, "ঠিক আছে।" তো আমার বললাম যে, "এরকম।" তো বলতেছে, "আল্লাহ এটা তো হওয়ার কথা না। কিভাবে হলো?" এই সেই। আমি বলছি, "এসব আমারে কেন বলো? এটা তো তোমার বোঝা উচিত ছিল।" দুজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে এই সময়, তাই তো? হ্যাঁ, তারপর? আর ওর কথা হচ্ছে যে ও মানে পেলেই হলো। মানে সে কোথায় আছে, কিভাবে আছে এটা কোনো ফ্যাক্ট না। মানে আল্টিমেটলি আপনি বলতেছেন যে রিলেশনশিপটা আপনাদের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে গ্রো হয়েছে, সেটার জন্য যেকোনোভাবেই হোক ওটা আদায় করতেই হবে। ব্যাপারটা এরকম? হ্যাঁ, এরকম ছিল। ওকে, মানে সে আমাকে বলল যে, "আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে।" আমি বলছি, "এই তুমি আসো তারপরে যা বলার বলবো।" "হ্যাঁ, আমি দেখো কুষ্টিয়াতে এখন আসবো। আসলে কি হবে বলো? কিছুই হবে না।" এই সেই এগুলো বলল। পরে আমি বললাম, "আমি কি করব?" বলছে, "তুমি মিতুকে নিয়ে ব্যাপারটা ইয়ে করো। আমি আসার পরে বিয়ে করব।" আমি বলছি, "আমি যে আমার করাবো আমার কাছে তো টাকা নাই। আমি যেহেতু স্টুডেন্ট।" তো বলল যে, "তুমি মিতুর কাছ থেকে নাও। আমি এসে তারপর দিয়ে দিব।" ও কিন্তু আমাকে তখনও টাকা দিল না। তো ও বলল কি, "আমি আমার আম্মুকে বলি?" তো আমি বলছি যে, "যদি আম্মু লেভেলে যায় তাহলে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। যে ওর আম্মু ডেফিনিটলি আমার মাকে বলবে।" হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমাকে একটু বলেন যে আপনার ফ্যামিলি কি ওর সম্পর্কে জানতো কিংবা ওর ফ্যামিলি কি আপনার সম্পর্কে জানতো? না, ও আমাদের ফ্যামিলি আসলে জানতো হচ্ছে
অনেক পরে অনেক পরে কি জেনেছে এবং এই যে ঘটনার এই যে এখন পর্যায়ে আছে এমন পর্যায়ে গিয়ে দুজনের না কেউ কিছু জানে কেউ না। কেউ কিছু জানে না। 1 2 নাম্বার হচ্ছে ওর ফ্যামিলি সম্পর্কে আপনি জানতেন? ওর ফ্যামিলি সম্পর্কেও হ্যাঁ ও আমাকে সবকিছু বলতো, আমিও আমার ফ্যামিলি সম্পর্কে ওকে সবকিছু বলতাম। মোটামুটি ওয়াকিবহাল ছিলেন। ওর বাড়ি কোথায়, ও কোথায় থাকে না থাকে ডিটেইল আপনি জানতেন। আপনি কখনো এগুলো এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে ও আসলে যেটা বলে সেটা সত্যি কিনা? ওই স্টেজে না না কখনো দেখেননি। ওকে। যতক্ষণ পর্যন্ত আপনি বলেছেন এই গল্পের এই জায়গাটায় যদি আমরা দোষারোপ করি, আপনি নিজেও সমান অপরাধী, আপনি সেটা স্বীকার করেন। এইটুকু পর্যন্ত। সামনে কি হবে না হবে সেটা পরের বিষয়। ভুলের যে ব্যাপারটা, না আমার তো ভালো লাগতো, আমি কিন্তু বলি নাই যে আমার ভালো লাগতো না। আপনি নিজেও এনজয় করতেন না। ডেফিনেটলি টু বি অনেস্ট সে নিজেও এটা এনজয় করতো। আপনারা এটাকে কোনভাবে নিবেন না নিবেন এবং একই সাথে বলে থাকি যে এই সমাজে কিন্তু এই ধরনের ঘটনা হরহামেশাই ঘটছে, বিশেষ করে ফোনের ব্যাপার নিয়ে। এবং এগুলো কিন্তু হরহামেশাই হচ্ছে। এবং এই হরহামেশাই হওয়াটা আসলে শেষ পর্যন্ত কোথায় যায় সেটা তো আমরা আজকের গল্পে দেখবই। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল ওর নিজে যে জিনিসটাতে ভালো লাগতো ফোনে ছেলেদের সাথে বা মেয়েদের সাথে যাদের সাথেই হোক না কেন ফোনে কথা বলা। আর ফোনে ওর যে ভোকালের প্রশংসাটুকু আসতো সেই প্রশংসাই মূলত ওর লাইফটাকে ধীরে 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 সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং সেই যাওয়াটা আসলে কিরকম সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, হ্যাঁ, তারপর হচ্ছে যে ও রীতিমতো ভয় পেয়ে গেছে। জি। ভয় পেয়ে যাওয়ার পরে ও আমাকে বলল যে তুমি এটা করো আমি করব। তো আমি মানে আমার একটা ফুপিকে দেখছিলাম যে সে আমার করানোর পরে একদম এতটাই সিক হয়ে পড়ছে তাকে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হতো, মানে এরকম। তো আমি খুব ভয় পেয়েছি যে না এরকম। ও বলে কি না আরে কিছু না ঠিক হয়ে যাবে, এই সেই হ্যান ত্যান আধা ঘন্টা সিক থাকবা তারপর ঠিক হয়ে যাবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। ও আমি কুষ্টিয়াতে মানে অনেকভাবে আমি বললাম এই তুমি আগে বিয়ে করো তারপরে আমার করবো। এই মানে এই স্টেজে আসলে তো এটাই হয় নর্মালি। আচ্ছা, তো আপনি ছেলেটাকে বলেছিলেন যে আমাকে আগে তুমি বিয়ে করে ফেলো তারপরে আমি এবার করব। হ্যাঁ। তারপর ও আমাকে মানে আল্টিমেটলি সে আমাকে কনভিন্স করলো কিভাবে কনভিন্স করলো? যে আমি এখন অনেক দূরে আছি, কুষ্টিয়াতে আছি, এখন আসলেই তো তোমার সমস্যার সমাধান হবে না, তুমি করো আমি এসে তারপর বিয়ে করব। ওকে, হ্যাঁ, তারপর? তো আমি কি করলাম, আর এর মাঝখানে অনেক ঘটনা ঘটছে। আমার ইন্টার পরীক্ষা যেহেতু ছিল, আমি ব্যবসা নিতেও পরীক্ষার সময় গেছি 10 মিনিট লেট করে। আমার বাসে প্রচুর বমি হয়েছে। ওকে। এক্সাম হলে ঢুকছি হচ্ছে 10 মিনিট পরে। জি। তো দেখা গেছে যে এরকম করে 2-3টা পরীক্ষা আমার হ্যাম্পার হয়েছে। অবশেষে আমি চিন্তা করলাম যে না আসলে আমার এটা করতেই হবে। না করলে তো আমার পরীক্ষা অনেক খারাপ যাচ্ছে। আমি কি করব? আর যেহেতু কাউকে বলাও যাবে না। তো আমি চিন্তা করলাম যে আমি আমার একটা ভাইয়াকে বলি। সেই ভাইয়াটা আমার সাথে কথা বলতো। ফোনে? ফোনে না, মানে এমনিতেও হ্যাঁ, হ্যাঁ। পরিচিত ভাইয়াই। আচ্ছা। লয়ার তো জুয়েল ভাইয়া। তো আমি তাকে বললাম যে ভাইয়া এরকম এই সে আমার একটা ফ্রেন্ডের এরকম হইছে। আপনি কি একটু হেল্প করবেন? মানে আমি আমার কথা বলিনি। বলছি আমার ফ্রেন্ডের কথা। তো সে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তুমি একে কল করো। একে কল করলে সে তোমাকে সবকিছু ঠিক করে দিবে। তো ওইখানে সে আবার একটা ভাইয়ার নাম্বার দিছে। তার নাম হচ্ছে অপু, প্যাথোলজিস্ট। ওকে। তো সে কি করলো আমরা গেলাম রীতিমতো সকালবেলা 10টা বাজে আমি আমার ফ্রেন্ড মিতু। তো যাওয়ার পরে তো সে একটা মহিলা মানে সেই মহিলাটা তার ক্লিনিকে করে। জি। তো সেই মহিলাটাকে নিয়ে আসলো। আসার পরে সে কি করলো ওই মহিলাটাকে বলল যে এরকম। তো সে আমাকে জিজ্ঞাসা করলো যে কার? তো আমি বললাম কি ওর। মানে আমার ফ্রেন্ডের কথা বলছি। মানে সে ভাইয়াটা জানবে আমার কেমন না? তো আমাকে সে জিজ্ঞাসা করছে যে কি সমস্যা? আমি শুধু এইটুকুই বলছি যে ওর হাসব্যান্ড হ্যাঁ, হ্যাঁ। মানে এই মুহূর্তে ওর হাসব্যান্ড চাচ্ছে মানে ওদের বিয়ে হয়েছে। যদি জানে তাহলে দেখা যাবে বেবি অ্যাকসেপ্ট করতে হবে। বাট ও যেহেতু পড়াশোনা করছে দেখা যাবে যে আর পড়াশোনা হবে না এই জন্য আসলে ও এটা করতে চাচ্ছে। তো ওই মহিলাটাকে তাই বলা হলো। জি। তারপরে গেলাম পরে তো করলাম। তো আমি যখন করলাম আমার পাশে শুধু ওই ছিল। আর আমার কাছে কিন্তু টাকাও ছিল না। ১৯০০ টাকা ছিল। আর আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি ১,০০০ টাকা ধার নিয়েছি আর আমার কাছে মনে হয় ৯০০ টাকা ছিল। তো ভাড়াও দিয়ে যেতে হয়। তো ওই মহিলা নিয়ে গেল তার ক্লিনিকে। তো করলাম। আমি যেহেতু অনেক পেইন হইছে যে কম টাকা যেহেতু টাকা ছিল না। তো আমি অনেক জোরে চিৎকার করলাম, অনেক কান্নাকাটি করলাম। মানে এত কষ্টের ছিল যেটা কিনা এখনো চিন্তা করলে আমার মনে হয় কি যে এটাকে মানে কোনো মানুষের যাতে না হয়। যারা এখানে আজকে হ্যালো ইতা ইনটু জিরো শুনছো, এখানে অনি আছে। অনি তার জীবনের গল্পের ইন্টারমিডিয়েটে পড়া অনির গল্প বলছে এবং আমাদের বিশ্বাস যে হ্যালো ইতা ইনটু জিরোতে অনেক শ্রোতা আছে যারা ইন্টারে পড়ে এবং একই সাথে বিশেষ করে মেয়েদের কথা তো আমি বলবোই যে অনেক বেশি কিশোরী আছো যারা আজকে হয়তো হ্যালো ইতা ইনটু জিরো শোনার পরে একটা চরম শিক্ষা পেয়ে যাবে আশা করছি। এবং এই যে ডেঞ্জার পয়েন্ট, এই যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো আসলে কিভাবে ঘটে এবং তার পরিণতি আসলে কি সেটা তোমরা কিছুটা হলেও আজ করতে পারছো। তারপর এই টোটাল ব্যাপারগুলোতে আমার ফ্রেন্ড মিতু আমাকে অনেক ইন্সপায়ার্ড করতো যে হ্যাঁ এটা কর সেটা কর এইভাবে কর সেভাবে কর এইভাবে। তো আমি খুব কান্নাকাটি করলাম। তো ও আমার চিৎকার শুনতে না পেরে ও আরেক ইয়েতে চলে গেল। তারপরে হওয়ার পরে আমি বাসায় আসবো যে এতে সিএনজি নিবো সেই ভাড়াটাও কিন্তু আমার কাছে ছিল না। পরে বাসে আসতে হলো। বাসে এমনিতেই তো পেইন, তারপরে হচ্ছে বাস মানে অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। পরে বাসায় গেলাম। তারপর ও আমাকে বাসায় দিয়ে গেছে। আর ওর বাসা হচ্ছে রামপুরাতে। তো আমি আবার ঘুমায় পড়ছি যেহেতু অনেক টায়ার্ড ছিলাম এই সেই।
তো ও আমাকে কল করছে, আমি রিসিভ করতে পারিনি। পরে ও আমার ফ্রেন্ডকে কল করছে যে এরকম এরকম, ওর কি অবস্থা? বলছে, হ্যাঁ ওর তো অবস্থা ভালোই, তো আমি দিয়ে আসছি, এখন তো অনেক ঘুমাচ্ছে এই সেই। পরে আমি ঘুম থেকে ওঠার পরে দেখি যে ও আমাকে অনেকগুলো কল করছে। পরে আমি ব্যাক করলাম, আর ও আমাকে সবসময় মানে সোনামণি বলতো। তো বলছে, সোনামণি তোমার কি অবস্থা? এই সে আছে, হ্যাঁ এই তো প্রচুর ব্যথা পাইছো, এই সে আছে, হ্যাঁ বলছি, ঠিক আছে ঠিক হয়ে যাবে, আমি আসলে সব ঠিক হয়ে যাবে, হ্যান ত্যান এগুলো মানে ওই সময় সে আমার সাথে খুব ভালো করে কথা বলতেছে। ওকে ওইটা গেল, তো যাওয়ার পরে যে আমি ওষুধ কিনবো, আমার কাছে সেই টাকাটা পর্যন্ত ছিল না। মনে হয় 7 দিন করে ওষুধ দিছে, তো আমি মানে 2 দিন করে খেতে পারছি। ওকে টাকার জন্য আমি খেতে পারি নাই। আচ্ছা তো ও ঢাকায় আসলো, এরপরে আসার পরে ও আমার সাথে দেখা করলো না। দেখা না করার পর আমাকে ফোন করছেন, তোমার সাথে অনেক কিছু কথা ছিল। আমার সাথে হ্যাঁ বলো, যে আসলে আমি গ্লাসের পানি হয়ে থাকতে চাচ্ছি না, এইসব রিলেশন আমার ভালো লাগে না, আমি বাইন্ডিংস এর মধ্যে থাকতে চাচ্ছি না। মানে আমি তো মনে হয় পুরো আকাশ থেকে বসি, আল্লাহ আমি এতদিন কার জন্য কি করলাম। বয়ফ্রেন্ড নওশাদ তারপর আমাকে বললো যে তোমার সাথে আর থাকতে চাচ্ছি না, তুমি তোমার মতো করে থাকো, আমি আমার মতো করে থাকি। তো আমি যে তোমার জন্য এত কিছু করলাম, তুমি যা বললে আমি তাই শুনলাম। তো বললো আমি আসলে সরি, আসলে আমার পক্ষে আর রিলেশন কন্টিনিউ করা সম্ভব না, তুমি আমার ফ্রেন্ড হিসেবে থাকতে পারো, আমার কোনো প্রবলেম নেই। তুমি এইসব কি বলো, তুমি যেটা বলছো আমি সেটাই শুনছি। ওকে মানে ওর কথা আসলে আমার কাছে মনে হয়েছে যে মানে বাণী, যে ও আমাকে বললো আমার এটা করতেই হবে। টু বি অনেস্ট এটাই কি আপনার ফার্স্ট লাভ? হ্যাঁ, ওকে হ্যাঁ তারপর ওই সময় আমার মনে হচ্ছে আকাশ ভেঙে মাথায় পড়ছে, বুঝতেছিলাম না। জি তারপর আমি ওকে বললাম যে দেখো, যেটা কখনো কল্পনাও করি নাই, যে বিয়ের আগে কারোর সাথে রিলেশন করা, প্রেগনেন্ট হওয়া, এমআর করানো, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন টাইপের কথা শোনা, আর তুমি আমাকে এইসব কথা বলতেছো। তো ও আমাকে বলো আমার করার কিছু নাই, আর তুমি আমাকে প্লিজ ফোন টোন দিবা না, আর ফোন দিলেও হ্যাঁ কথা বলবো, বাট ফ্রেন্ড হিসেবে, আদারওয়াইজ আর কিছু না। ওকে তা আমি প্রচুর কান্নাকাটি করলাম যে তুমি নওশাদ আমার সাথে এমন কেন করতেছো, আমি তো তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি নাই। জি ওই সময় আমি আবার কোচিং করতাম। ওকে তো যেদিন ও আমাকে এই কথাটা বললো, এর পরের দিন আমার আবার ক্লাস ছিল। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম, তো বলার পরে মানে আমি মনে হচ্ছিল যে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম না কি, আমি কিছুই বুঝতেছিলাম না। একটা বাস আসছে, যে বাসের লোকটা সে আমাকে ধাক্কা দিয়ে সরাইছে। আচ্ছা আমার ফ্রেন্ড বললো যা মরতে ইচ্ছে হলে যা, ট্রেনে নিচে যা মর, এইভাবে মরে তো লাভ নাই, এরকম টাইপের কথাবার্তা। কে মিতু? হ্যাঁ মৃত্যু। ওকে তো আমি মানে একদম পুরো আপসেট যে এই কি ঘটে গেল, আর এইসব কথা তো কাউকে বলাও যায় না। প্রথম কথা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে অনেক বড় একটা স্যাক্রিফাইস করেছেন, সেটা হচ্ছে এই ধরনের একটা সম্পর্ক। বলতে গিয়ে বোঝাচ্ছি যেটা যে একটা মেয়ের কাছে তো এই ধরনের ফিজিক্যালি একটা সম্পর্ক অনেক বড় একটা ব্যাপার, এবং সেই জায়গাটা থেকে আপনি একটা ছেলেকে লাভ করে সেটা স্যাক্রিফাইস করেছেন, এবং সেই ছেলেটা ফিরে এসে আপনাকে বলছে যে আপনার সাথে সে কোনো সম্পর্ক রাখবে না। সেই মুহূর্তে আপনার পুরো দুনিয়াটা আপনার সামনে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে, তাই তো? হ্যাঁ ওকে তারপর, এবং মিতু বলছে যে বাঁচলে এইভাবে বাঁচার কোনো দরকার নেই, মরে যা, হ্যাঁ। বাসের সামনে গিয়ে ঝাঁপায় পড়, ব্যাপারটা একটা ছেলের জন্য তুই কেন শুধু শুধু কষ্ট পাবি, ও খারাপ, এইটাই ইয়ে এখন খারাপ হয়ে গেল, আগে খারাপ ছিল না। না। ওকে তো আমি খুব কান্নাকাটি করতাম আর নামাজ পড়তাম। আমি তো আসলে কোনো এই সময়টাতে আপনি নামাজ পড়তেন নাকি তার আগে থেকেও নামাজ পড়তেন? না, ওই সময়টাতে আমি না, আসলে আমার একটা প্রবলেম হচ্ছে, আমি যদি কোনো প্রবলেম পড়ি আমি নামাজ পড়ি। মানে ক্রিটিক্যাল মোমেন্ট যখন জীবনে শুরু হয়ে গেছে তখন আপনি নামাজ, মানে আমার বাসায় সবাই বুঝে যে আমার কিছু একটা হচ্ছে, যে কারণে আপনি নামাজ পড়তেছি। হ্যাঁ তারপর পরে কি হলো যে ও আমাকে 1 মাস পরে কল করলো। কল করার পরে আমাকে বললো যে আসলে আমি সরি, আমি বুঝতে পারছি যে আসলে তুমি আমার জন্য পারফেক্ট। আমি আসলে এই সময়টাতে আপনি চেষ্টা করতেন না তার সাথে যোগাযোগ করার? আপনিও চেষ্টা করতেন না লাইক ফোন নাম্বার? কে বলছে যে তুমি যদি ফ্রেন্ড হিসেবে থাকতে চাও তো থাকতে পারো, আর দরকার নেই। আর আমার একটা মানে বিশ্বাস ছিল যে না, আমি তোকে ভালোবাসতাম, আমার কাছে আসবেই। না যেটা হচ্ছে যে আপনি তো ভালোবাসতেন, সেই কারণেই বলছি যে আপনার জায়গা থেকে তো আপনি চেষ্টা করতে পারতেন না না, আমি কখনোই যে এটা আমার মধ্যে ছিল না, বাট খারাপ লাগতো নিজের মধ্যে, বাট আমি কখনো ট্রাই করতাম না ওকে। তো আমাকে কয়েকদিন ট্রাই করছে, তো আমাকে কল দিলে আমি গালিগালাজ শুরু করতাম। তো আমি কি করলাম, ও বললো যে আমি তোমার সাথে শেষ একবার দেখা করতে চাই, তুমি তো আমাকে ভালোবাসতে তাই না, আমি তো তোমাকে ভালোবাসি এখনো, ঠিক আছে তুমি আমাকে বাসো না আমি বুঝলাম, কিন্তু তুমি আমার সাথে একবার দেখা করো, আমি তোমার সাথে একবার দেখা করতে চাই। তো আলটিমেটলি আমি চিন্তা করলাম ঠিক আছে, আমি তো ওকে ভালোবাসি, এমন তো না যে বাসি না, আর আমি ওর জন্য নামাজ টামাজ পড়তাম, প্রে করতাম, আল্লাহ প্লিজ তুমি আমার জন্য একটা কিছু করো, আমি ওকে চাই আর কিছু চাই না এরকম। পরে কি হলো, আমার ফ্রেন্ডের বাসায় দেখা হলো, ওর সাথে দেখা হওয়ার পরে ও আমার পায়ে ধরতেছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল বুঝতে পারছি এই সেই। ও আমাকে এটাই বলছে যে ওর কোনো লাভ ছিল না, আর যেহেতু ফার্স্ট লাভ, আর কেউ যদি মানে বয়ফ্রেন্ড থাকাকালীন অবস্থায় যদি ইয়ে হয়ে যায়, সে কিন্তু একটু অন্যরকম হয়েই যায়। তো আমি এটা চিন্তা করলাম যে ঠিক আছে, জি জি বয়ফ্রেন্ড থাকা অবস্থায় কি হয়েছে মানে এটা একটু ক্লিয়ার? মানে যদি মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় তো বয়ফ্রেন্ড একটু মানে ভীত হয় না, হ্যাঁ মানে এটা তো ও নর্মাল। আপনি ওই জায়গাটা থেকে তাকে ক্ষমা করার চেষ্টা করছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে হ্যাঁ তারপর? তো আমি এটা চিন্তা করলাম যে না, আমি তো আসলে ওকে অনেক ভালোবাসি, আর যেহেতু ও ব্যাক করছে, আমি কিন্তু ওকে কল করি নাই, তার মানে হচ্ছে এটাই আমার জন্য ভালোবাসা আসলে। ওকে তো এইভাবেই আমাদের রিলেশন আবার শুরু হলো, মানে এত মিষ্টি একটা রিলেশন হয়েছে মানে বলার বাইরে। যেমন হচ্ছে যে ওর ফ্রাইডেতে ক্লাস থাকে, হুম হুম আর স্যাটারডে তো অনেক সময় দেখা যায় ওর ডিউটি থাকে, আবার অনেক সময় থাকে না। ওর যদি না থাকে তো ওই দিন আমরা ঢাকার বাইরে ঘুরতে বেরোতাম, আর যদি থাকতো
তাহলে আমরা ফ্রাইডেতে ঘুরতে বেরোতাম এরকম। মানে যে রিলেশনশিপটা শেষ হয়ে গিয়েছিল সেটা নতুন করে শুরু হ্যাঁ, করলো নতুন করে and what- একেবারে নতুন ধাঁচে সবকিছুই নতুন। and it was so sweet, right? হ্যাঁ। ওকে। ওইভাবে রিলেশনটা কন্টিনিউ হচ্ছিল। আর ওকে আমি অনেক বেশি গিফট করতাম, ওর বার্থডেতে, রিলেশনের অ্যানিভার্সারিতে, ঈদে, এইরকম। মানে ওকেশনে হ্যাঁ, এমনও দেখা গেছে যে আমার আম্মু আমাকে ড্রেস কেনার টাকা দিছে ঈদে, আমি সেই টাকা দিয়ে আমি ওকে শার্ট কিনে দিচ্ছি, কিন্তু জব করতেছে। এই সময়টা তো আপনার ফ্যামিলিতে জানা হয়নি। ওকে, হ্যাঁ। ও 2011-তে আমার রেজাল্ট দিল, তারপরে তো ভার্সিটির অ্যাডমিশন। তো দেখা গেল যে আমি পাবলিকে চান্স পাইনি। মানে পাবলিকে আপনি চান্স পাননি। ওকে। তো ন্যাশনালে আমি আসলে চান্স পাই, তো আমি ভর্তি হই না। যে আমার কথা হচ্ছে যে হয় পাবলিকে পড়বো, তা না হলে প্রাইভেটে পড়বো। দেখা যায় যে আমি ওকে বলি যে এরকম এরকম, তো বলে যে ন্যাশনালে হয়ে যাও, পরে প্রাইভেটে হইও। তো আমি হব না, যেহেতু ন্যাশনালে হলে আর প্রাইভেটে ভর্তি হতে পারবো না। তো আমি যেহেতু ভর্তি হই নাই, নেওয়ার পরে 2012টা আমার গ্যাপ চলে গেল। জি। সেহেতু 2012টা দেখা গেছে টোটালি নওশেদের সাথে মানে প্রতি অনেক বেশি দেওয়া হয়। কনসেন্ট্রেশন, হ্যাঁ। ও আবার বিসিএস পরীক্ষা দেয়, দেওয়ার পরে ও প্রিলিমিনারিতে চান্স পায়, তারপরে হচ্ছে রিটেন। তো আমাকে কল করে বললো যে এরকম এরকম রিটেনে চান্স পেয়েছি, তো আমাদের সাথে রাতের বেলার কথা হবে না। আর মানে আমাদের সেই 2010 থেকে কন্টিনিউ রাতের বেলা কথা হয়। এই হচ্ছে 2012তে এসে ও আমাকে বললো যে কথা হবে না। তো ওর এক্সাম ছিল হচ্ছে জুনে, তো আমার দেখা যেত মাঝে মধ্যে কল করতো, একটু একটু কথা বলতো। আর এর মাঝখানে আমার যে ব্যাড হ্যাবিট গুলো ছিল, যে ফোনে কথা বলা, রাতের বেলা ওয়েটিং এ থাকা, এগুলো টোটালি অফ। ফোনে কথা বলা যাবে না, কল ওয়েটিং এ থাকা যাবে না। এগুলো কি আপনার অফ হয়ে গিয়েছে নাকি ওর অফ হয়ে গিয়েছে? মানে আপনার এই হ্যাবিটগুলো অনেক আগে থেকে ছিল এবং হ্যাঁ, সে রিলেশন হওয়ার পর থেকে আমার এগুলো সব বন্ধ। বন্ধ হয়ে গিয়েছে এবং আপনি বন্ধ হয়ে গেছেন নাকি না, ওর ইয়েতে চাপাচাপিতে? হ্যাঁ, ওকে, হ্যাঁ। কাউকে মানে পেতে হলে তো কিছু স্যাক্রিফাইস করতেই হবে। এবং এই জন্য আপনি ফোন কথা বলা বন্ধ করেন। হ্যাঁ, কথা বলা বন্ধ করে। আচ্ছা, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আপনি ওর সাথে রিলেশন হওয়ার পরেও ছেলেদের সাথে কথা বলতেন বা মেয়েদের সাথে, হোয়াটএভার ইট ইজ। হ্যাঁ, আমি আমার ফ্রেন্ড বিদুর সাথে রাত 2টা-3টা পর্যন্ত কথা বলতাম অনর্গল। ছেলের সাথে কথা বলবো, ঠিক আছে, একটা মেয়ের সাথেই কথা বলি। অভ্যাস হয়ে গিয়েছিল এরকম যে কথা না বললে ভালো লাগতো না। হ্যাঁ, ভালো লাগতো না। ওকে, পরে মানে নওশাদের সাথে রিলেশন হওয়ার পর থেকে অভ্যাসটা একদম টোটালি চেঞ্জ। ওকে। হ্যাঁ, তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওইভাবেই হোক, ও যেভাবে চাচ্ছে। তো এক্সাম দিল, দেওয়ার পরে ওর মনে হয় জুলাইয়ের 11 তারিখে ওর এক্সাম শেষ হলো 2012 সালে। তো এর মাঝখানে একটা ঘটনা ঘটলো, মানে হচ্ছে নওশাদকে আর পল্লবকে, পল্লবটা কি? ওর ফ্রেন্ড, মানে আমি যার বাসায় যেতাম, ওকে, হ্যাঁ। তারপর ও আর হচ্ছে পল্লব দুজন মানে 25-26 জন এসে ওদের এলাকায় ওদের মানে মেরে টেরে গেল, মানে যেন তেন ভাবে মারে নাই। ওদের দুজনকে মেরেছে? হ্যাঁ, এটার পিছনে একটা মানে কারণ ছিল। বাড়ি তৈরি করে না অনেকে বলে, কন্ট্রাক্টর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এলাকার ছেলে পেলে এরা কি করে যে গান দেখানোর পরে 5 লাখ 2 লাখ চাঁদা খায়। তো যে এটা দিয়ে, তার নাম আমি জানি না, মানে তার কথা হচ্ছে যে খেতে পারলে অর্ধেক তাকে দিতে হবে, আর না খেতে পারলে যদি পুলিশ ধরে নিয়ে যায় সে আনবে না। তো নওশাদ বলছে যদি এরকম হয় তাইলে ওর গানটাই খায় ফেল। ওদের এলাকার ছোট ভাইকে বলছে কথা, তো খেয়ে ফেলতে বলছে। তো ওই ছেলে 2টা মিলে কি করছে, তার গান নাই করে দিছে, গানটা কি? আর্মস টাইপের কিছু একটা, বন্দুক? ওকে। ছোট যে আপনি একটু পরিষ্কার করুন, কারণ হঠাৎ করে কার গান কে খেয়ে ফেলবে আমি ঠিক বুঝতে পারছি না। নওশাদ এবং পল্লব মার খেলো 25 থেকে 30 জনের কাছে হ্যাঁ, এবং এটার পেছনের কাহিনীটা হলো কোনো একটা গান বা বন্দুক খেয়ে ফেলতে বলেছে। এই বন্দুকটা কোথা থেকে আসলো? এটা তো আমি বলতে পারবো না। মানে ও আমাকে যতটুকু বলছে, মানে এলাকার মানে ইয়েতে থাকে না প্রভাবশালী লোক যাদের কাছে আর্মস টার্মস থাকে, এর কথা হচ্ছে যে যদি কেউ চাঁদা তুলতে পারে সে এটার 50% নিবে, বাট ওদেরকে ধরে নিয়ে গেলে ওদের এলাকার কাউকে, তাহলে সে এটার রিস্ক দিবে না। তো এই জন্য এটা আবার এসে নওশাদকে বলছে। তো নওশাদ বলছে ঠিক আছে, তাহলে তুই আর্মসটাই খেয়ে ফেল। ওকে। তো ওরা এই কথা বললো, এই কথা পল্লব এবং নওশাদ? হ্যাঁ, নওশাদ বললো। আর নওশাদের চালা হচ্ছে পল্লব, ওকে। হুজুর হুজুর করা যেটাকে বলে। তো ওরা কি করলো, ওদের বুদ্ধিতে এটা আসতো না যে খাওয়ার ব্যাপারটা, যেহেতু বড় ভাই বলছে আর্মসটা খেয়ে ফেলতে বলেছে? হ্যাঁ। ওকে। ও কি করলো, আর্মসটা খেয়ে ফেললো। খেয়ে ফেলার পরে আর যে লোক সেও তো খুব প্রভাবশালী, হ্যাঁ। এই ব্যাপারটা মোটামুটি সবাই মানে জেনে ফেলছে, তার কাছ থেকে আর্মস খাবে এটা তো হতেই পারে না। সে একদম ডিরেক্টলি বলছে হয় আমার আর্মস ফেরত দিবে, আর তা না হলে এই পল্লব আর নওশাদকে যেখানে দেখবে সেখানে গুলি করে মারা ফেলবি। তো ওরা আবার একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে এরকম একটা বাসার মধ্যে আড্ডা দেয়। 7-8 জন আড্ডা দিচ্ছিল, যেই লোকের আর্মস ইয়ে করছে, তো সেই লোক আবার লোক পাঠাইছে 25-26 জন, মানে হয়তো বা ফাঁদ পেতে ছিল যে কখন ওরা বের হয় একসাথে থাকে ধরবে ওদের। পরে ওরা 7-8 জন ছিল, এর মধ্যে 4-5 জন চলে গেছে। তো একজন একটু মাই খাইছে, একটা পা কেটে গেছে, আর 2 জন ছিল নওশাদ আর হচ্ছে পল্লব, দুইটাকে একদম যাচ্ছে করে তাই মাইটের দিছে।
মানে এমন মারধর করছে যে আর্মসের দিয়ে ওর মাথা ফাটাই ফেলছে। নওশাদের না না অন্যদের অন্যদের। ওকে হাতের রক কেটে দিছে। ওহো আবার নওশাদের হচ্ছে হাতের রক কেটে দিছে, পিঠে একটা ক্রস চিহ্ন দিয়ে দিছে, থাই কেটে ফেলছে। ওহো তো আমি এটা জানতাম না। ১১ তারিখে এই ঘটনা ঘটছে। ১১ তারিখে ঢাকা মেডিকেল কলেজ থেকে সেলাই-টেলাই করে নিয়ে আসা হইছে। ও আমাকে ১৪ তারিখে কল করছে, জুলাইয়ের। হুম। যে এরকম, আমি তোমাকে একটা কথা বলবো। আমি কি হ্যাঁ বলো। তো হচ্ছে তুমি শুনলে কিন্তু কান্নাকাটি করবা না। ও খুব জানতো যে আমি একটু কিছু হলে কান্নাকাটি করতাম। ওকে তো আমি ভাবছি ও মনে হয় দেশের বাইরে চলে যাবে। ওকে তো আমি খুব ভয় পাচ্ছিলাম যে বলো তুমি কান্নাকাটি করবো না? বলছি না করবো না। তুমি আমার বাসায় আসবা না? না আসবো না। এরকম যে আমি তো মানে মার খাইছি। তো এতগুলা সেলাই পড়ছে, হাতে ব্যান্ডেজ করা। তো আমি শোনার পরে তো মানে একদম কান্নাকাটিতে পুরো অস্থির হয়ে গেছি। পরে বলতেছে কান্নাকাটি করো না, আমি ঠিক আছে, আমি তো বেঁচে আছি, আমি তো তোমারই আছি। এরকম টাইপের কথাবার্তা যেটাকে বলে। ওকে তো যেদিন ওর সেলাই কাটা হবে, তো সেলাই কাটার পরে সেদিনও আমার সাথে দেখা করতে আসলো। তো আসতে পরে আমি দেখলাম যে ও কোথায় কাটলো বা কি সে দেখার পরে আমি তো খুব কান্নাকাটি করতেছি যে এরকম মানুষ করে নাকি। তো আমাকে বললো এই ঘটনা, আমার তো কোনো দোষ নাই। পরে আমি অনেক চিল্লাচিল্লি করলাম, আল্লাহ তুমি এসব কি বলো? মানে পলিটিক্স করবে এটা আমার ভালো লাগে না। এই টাইপের মানুষ আমি দেখতেই পারি না। আপনি এতদিনে জানলেন যে সেই ধরনের খারাপ কাজের মধ্যে ইনভলভ তো দিস পরে আসলে ইনভলভ না। মানে এলাকার যেহেতু আমি একটা বড় ভাই, আমার কাছে কেউ এসে জিজ্ঞাসা করতেই পারে যে এটা কি করবো ভাই, যদি খুব ভালো রিলেশন থাকে। আর ওর সাথে সবার সাথে নাকি খুব ভালো রিলেশন। ওকে আর ও এইসব পলিটিক্স এসবের মধ্যেও নাই। তো একজন অস্ত্রধারীর সাথে তার ভালো রিলেশন আপনি এটাকে কি বলতে যাচ্ছেন? আপনি বলতে চাচ্ছেন যে এটা ছোট ভাই যে কোনো টাইপেরই হতে পারে, সে বড় ভাইয়ের কাছ থেকে সাজেশন নেবে এবং ও বলে দিবে যে অস্ত্রটা খেয়ে ফেলো, এটা কোনো রিলেশনের পর্যায়ে পড়ে না। মানে আমার কাছে সবসময় মনে হতো যে ও যা বলে তাই রাইট। ওকে হ্যাঁ আর ও কখনো মিথ্যা বলতেই পারে না। নেভার এভার। ওকে ওই জায়গাটাতে আপনি সেভাবেই ফিল করেছেন ওই সময়টাতে। ওকে হ্যাঁ তারপর তো পরে ভালো হয়ে গেল। পরে রীতিমতো সে অফিসে যাওয়া শুরু করলো। সবকিছু আবার আগের মতো করে হয়ে গেল। ঘুরতে যাওয়া এই সেই। তো মাঝে মধ্যে কথা হতো রান্না-টান্নার ব্যাপার নিয়ে। তোমার তো আমার বাসায় আসলে রান্না-টান্না করতে হবে। মানে জিজ্ঞাসা করতে, হ্যাঁ তুমি কি রান্না করতে পারো? হ্যাঁ আমি তো এইগুলো রান্না করতে পারি। পরে আমি বলতাম যে হ্যাঁ আমি তো তোমার মায়ের থেকেও বেশি রান্না করতে পারি। বলে কি আমার আম্মা অনেক ভালো, ভালো রান্না করতে পারে এই সেই, অনেক মজাদার এই সেই। তো বলল যে তুমি কি মানে মুরগির মাংসের ভর্তা করতে পারো? মুরগির মাংসের ভর্তা? হ্যাঁ, মানে অপ্রস্তুত করার মতো কথাবার্তা। তো আমি বললাম যে, "এটা তো আমি জীবনে শুনিও নাই।" তো বলল যে, "তুমি কি কাঁচা কাঁঠাল যে রান্না করে সেটা করতে পারো?" আমি বলছি, "এইসব মানুষ খায় নাকি?" কয়, "হ্যাঁ, খায়, অনেক টেস্টি সে। তুমি খাইছো?" কাঁচা কাঁঠাল রান্না অনেকেরই অনেক প্রিয়, এঁচড় বলে অনেকে হয়। তারপর পরে আমি বলছি, তুমি কখনো খাইছো নাকি?" বলে কি, "না, কিন্তু শুনছি অনেক টেস্ট।" পরে আমি চিন্তা করলাম যে, আচ্ছা ঠিক আছে। কাঁচা কাঁঠাল যেহেতু বলল, তো আমরা ৩ টা ফ্রেন্ড মিলে রমনাতে গেলাম। যাওয়ার পরে তো এর মধ্যে একটা পাগল আমারে দেখতে সামনে আসে। পরে আমি কি করি, ব্যাগ নেই, দেই দৌড়। তো আমার মাথার মধ্যে সবসময় এই জিনিসটা কাজ করতো যে আমি কখন ওকে কাঁঠাল রান্না করে খাওয়াবো, কাঁচা কাঁঠাল। ওকে যেহেতু সে বলেছে হ্যাঁ, যেহেতু সে বলেছে। তো একটা সুযোগ পেলাম রমনাতে যাওয়ার পরে। কাঁঠাল তো অভাব নাই। দেখলাম যে বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টির সময় তো লোকজন থাকে না। তো একটা লোক দূর থেকে আমি কাঁঠাল ধরছি, সে আমাকে হাত দিয়ে ইশারা দিতেছে, পারা যাবে না। তো আমি কি করলাম, পারলাম। পারার পরে ব্যাগে ঢুকালাম। ঢুকানোর পরে দিছি দৌড়। আর বৃষ্টি যেহেতু সে আর আসবে না। রমনা থেকে আপনি কাঁঠাল চুরি করলেন আপনার বয়ফ্রেন্ডের জন্য। ওকে পরে পরে বাসায় আসলাম। সেই বৃষ্টিতে ভিজে কষ্ট দিয়ে হাত-টাতের অবস্থা খারাপ ছিল। এখন কিভাবে রান্না করতে হয় এটা তো আমি জানি না। তো আমি কি করলাম, আমার পাশের ফ্ল্যাটের ভাবিকে ডাক দিলাম যে, "ভাবি একটু বলেন তো কিভাবে কাটতে হয়?" তো সে আমাকে বলল এভাবে। রান্না-টান্না করলাম শুনে। রান্না-টান্না করার পর ওকে কল করছি। সন্ধ্যার সময়, "তুমি কোথায়?" "হ্যাঁ, আমি তো অফিসে।" "আচ্ছা শোনো, তোমার সাথে আমার কথা আছে।" "হ্যাঁ, কি কথা বলো?" আমি বলছি, "তুমি আসলে কোনো সমস্যা হচ্ছে?" বলে কি, "না, আমার আসলে অনেক জ্বর আসছে, আমি আসতে পারবো না এই সেই।" আমি বলছি, "আইসার সাথে চলে যাও, কিন্তু তারপরে আসো।" পরে বলছে, "আচ্ছা ঠিক আছে।" পরে ও অফিস থেকে আসলো। আপনাদের বাসায়? হ্যাঁ, বাসার সামনে। ওকে তখন আপনার বাসায় জানে না কেউ? হ্যাঁ, একটা কথা মিস হয়ে গেছে। সেটা হচ্ছে ও আমার বাসায় ২০১১ থেকেই আসা যাওয়া করতো। ২০১১ থেকে বাসায় আসে যাওয়া। ও ম্যাথ টিচার ছিল। মানে ওইভাবে বাসায় ওকে মানে ইন্ট্রোডিউস করে দেয়া হয়। ম্যাথ টিচার হিসেবে? হ্যাঁ, আপনার কি সে সময় আপনার ম্যাথ পড়তে হতো? হ্যাঁ। কিসের জন্য ম্যাথ পড়তে হতো? ভার্সিটির অ্যাডমিশনের জন্য। ওকে ও সেই ম্যাথ টিচার হিসেবে আপনার বাসাতে আপনি তাকে ইন্ট্রোডিউস করিয়ে দিলেন। সপ্তাহে কয়দিন পড়াতো? সপ্তাহে ২ দিন, মানে হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে। ওকে প্রেমও করা হবে, টাকা পয়সা রোজগারও হবে। মাশাআল্লাহ। তারপর? পরে আস্তে আমার বোন ব্যাপারটা বুঝতে পারে, যেহেতু আমরা একসাথে বেড শেয়ার করি। বেড মানে মানে আপনি এবং আপনার বোনের সাথে বেড শেয়ার রাতের বেলা। ওকে হ্যাঁ। ফোনে কথা বলি, শুনতে পায়। তো ওইভাবে ব্যাপারটা ও জানতে পারে যে ওর সাথে আমার রিলেশন। আপনার বড় বোন না ছোট বোন? বড় বোন। ওকে তো আমাদের মধ্যে অনেক মজার ব্যাপারও ছিল এরকম। আমি ওদের এলাকায় পড়াতে যেতাম, আশফিকে। তো দেখা গেছে বৃষ্টি পড়তেছে, ও আমাকে কল করছে যে, "কোথায় তুমি?" "হ্যাঁ, আমি তো কাশফিদের বাসায়।" "আচ্ছা ঠিক আছে, তুমি একটা রিক্সা নাও, সামনের দিকে আগাও, আমি আছি, তোমাকে বাসায় দিয়ে আসি।" তো প্রায় বৃষ্টি-টিষ্টি পড়লে ও আমাকে দিয়ে আসতো বাসায়।
বা বৃষ্টি পড়লেও যদি অফিসে থাকতাম, আমি পড়াতে আসছি, ও আমাকে বলতো বৃষ্টি শেষ হবে তারপরে যাবা, বৃষ্টিতে ভিজে ভিজে যাবা না। ওকে। মানে মোটামুটি অনেক ভালো সময় ছিল। গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মধ্যে একটা টেক কেয়ারিং ব্যাপার থাকে, সেটা আপনাদের মধ্যেও ছিল, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। এই চোরের প্রসঙ্গে ছিলেন আপনি একটু আগে, সেই চোরের প্রসঙ্গে আপনি একটু খুলাসা করেন যে রমনা থেকে কাঁঠাল চুরি করে আপনার বাসাতে গিয়ে আপনি কাঁঠাল রান্না করেছেন। হ্যাঁ, কাঁঠাল রান্না করলাম, তো আসলো, আসার পরে আমি ওকে বাটিতে করে নিয়ে দিলাম, ও খেলো, খাওয়ার পরে বললো যে অসাধারণ হয়েছে, যে এই সেই অনেক প্রশংসা। প্রশংসা করেছে, হ্যাঁ। দেখা গেছে এরকম ভাবেই মোটামুটি সবকিছুই আপনি নিজে খেয়েছিলেন কাঁঠাল রান্নাটা? হ্যাঁ, বাসায় সবাই খেয়েছে, বাসার সবাই কি বলেছে? অবশ্য অনেক ভালো হয়েছে। আপনার কাছে অনেক ভালো লেগেছে? আমরা অনুষ্ঠানের শেষে অনির বাসার নাম্বার টাম্বার সবকিছু দিয়ে দেবো, আপনারা সবাই কালকে সকালবেলা গিয়ে কাঁঠাল নিয়ে হাজির হবেন। এবং ও যেটা বলছে যে আসলে কাঁঠাল নাকি ও খুব ভালো রান্না করে, কাঁচা কাঁঠাল খেয়ে। তারপর হচ্ছে যে হ্যাঁ, ঘুরতে যাওয়ার ব্যাপারগুলো, যেমন মানে আগে দেখা যেত যে আমি যদি ঘুরতে যেতাম ওর সাথে, তো দেখা যেত যে আমার ওয়েট করতে হতো, হ্যাঁ হ্যাঁ, মানে ফার্স্ট টাইম। ওকে। তো এরপরে দেখা গেছে যে ওর ওয়েট করতে হচ্ছে। কেয়ারিং ব্যাপারটা আগের তুলনায় এখন বেশি ছিল, হ্যাঁ, অনেক বেশি ছিল, সবকিছুই বেশি বেশি ছিল। যেটা সাধারণত আমরা ধারণা করলাম যে বিরতিতে যাবার আগে, যে গল্পটা বোধ হয় নওশাদের পাটা বোধ হয় ওখানে চুকে গেল। কিন্তু প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলে থাকি জীবনের গল্পে আসলে আজ করার কোনো অনুমান করার আসলে কোনো সুযোগ থাকে না। দেখুন, আপনি যা চিন্তা করেছিলেন ঠিক তার উল্টোটা হলো, যে এইসব ঘটনার পরে সাধারণত রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যায়, এবং ব্রেকআপ হয়েও গিয়েছিল, কিন্তু উল্টোভাবে এটা শুরু হলো ব্রেকআপ হওয়ার পরে, এবং সেটা ছিল অনেক অনেক সুইট এবং লাভলি কিছু, বলতে পারি যে টাইম পাস, বা ঠিক উল্টোটা টার্ন করেছে, এবং সেটা অনেক বেশি সুইট এবং লাভলি মুভমেন্ট উপহার দিচ্ছে ওদের দুজনকেই। তারপর দেখা যায় যে মামাতে ঘুরতে গেছি, ও অল টাইম এসিতে থাকতে পারে, বাট আমি পারি না। তো আমরা গেলাম এসি বাসে, আমি আসার পরে সিক হয়ে গেছি, প্রচুর ঠান্ডা, মাথা ব্যথা, একেবারে অবস্থা খারাপ। ও আমাকে কল করছে, কোথায় তুমি? আমি তো আমি বাসায়। আমি ওকে জিজ্ঞাসা করতেছি তুমি কোথায়, বলে বাসায়। আমি গাড়ি শব্দ পাচ্ছি, তুমি মিথ্যা কেন বলছো? তো আমাকে বললো যে বাসা থেকে বাইরে হও, আমি আসছি। মানে আমি অসুস্থ থাকলে সে মানে আমার বলতে হতো না যে আমি তোমাকে দেখবো, তুমি একটু আসো, অটোমেটিক্যালি ও চলে আসতো। অটোমেটিক্যালি সে হাজির। ওকে, বুঝতেই পারছেন ঠিক 12টা থেকে 1টার মধ্যে যে নওশাদকে আমরা পাচ্ছি, সেই নওশাদ একেবারে ভিন্ন নওশাদ। এরপরে নওশাদকে আমরা কিভাবে পাবো আমরা কিন্তু জানি না। তারপর মানে আমার যদি মনও খারাপ থাকতো যে আমার না ভালো লাগতেছে না, মানে ও বলতে পারতো যে কেন ভালো লাগতেছে না। আর ওর একটা মজার ব্যাপার হচ্ছে, আমি ওকে জিজ্ঞাসা করবো, আমি তোমাকে একটা কোশ্চেন করি, ও না এর অ্যান্সার মানে আগে থেকে দিতে পারতো। মানে আপনাকে সে পুরোপুরি বুঝতো। হ্যাঁ, Okay. খুব ভালোভাবে যাচ্ছিল। তো একটা সময় দেখা গেল যে আমার নর্মাল সার্কেলটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার পর আমি এটা ওকে বললাম। এই রিলেশনশিপের মধ্যেও আপনাদের ফিজিক্যাল ব্যাপারটা কন্টিনিউ হতো? ওকে, কিন্তু আগে যেমন ও ইনসিস্ট করতো, ওই ব্যাপারটা ছিল না। এখন ইজিলি হচ্ছে দুজনের মধ্যে। ওকে, হ্যাঁ। যেহেতু ও আমাকে বিয়ে করবে, ব্যাক করছে একবার, তো ওইভাবেই আমি ব্যাপারটা ইয়ে করছি যে হ্যাঁ ঠিক আছে। আমি ওকে বললাম, পরে আমি বললাম যে তুমি হ্যাঁ ওই সময় তুমি সেম কাহিনী করছো, এখন তুমি সেই কাহিনী করতেছো, তুমি বিয়ের সময় আসলে তোমার সমস্যা কি হয়? হ্যাঁ, এই আমি অনেক ঝাড়ি দিলাম, তুমি যদি বিয়ে না করো আমি তোমার বাসায় যাবো। এখন আমি ওকে এই কথা বললাম। তখন আপনি অনার্স কোন ইয়ারে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ারে। তখন আপনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন। ওকে, তো আমাকে এই কথাটাই বললো, হ্যাঁ তুমি করো, আমি ইয়ে করি। আমি এইসব ফালতু কথার কোনো ইয়ে নাই, মানে আপনি বলছেন যে তুমি আগে বিয়ে করো তারপরে এটা করবো, আরো বলছে যে না তুমি আগে করে ফেলো তারপরে বিয়ে করবো। কারণ আমি তো ফার্স্ট বারের মতো এই রিস্কটা নিবো না। আমি বলছি, না তুমি করো আমি করছি, আর বেশি বিয়ে করবা আমি তোমার বাসায় যাবো। মানে ওই সময় আমি পুরা মানে রেজি হয়ে গিয়েছেন। হ্যাঁ, আর আমি ওকে বিয়ের কথা বলে বলতো কি ওর বয়স হয়নি, আর কি আজীব এরকম কথাবার্তা হতো। কারণ আমি ছোট, আমাকে দেখলে কি মনে হয় যে আমার বিয়ের বয়স হয়েছে, এই সেই পিছিয়ে একটা মেয়ে সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে করে এরকম। ওকে মানে বিয়ের কথাটা আসলেই খুবই নীরব হয়ে যেত। ওকে, হ্যাঁ। তারপর আচ্ছা ঠিক আছে, আমাকে একটু এক সপ্তাহ সময় দাও, ঠিক আছে আমি করব। আমি কিন্তু ফার্স্ট টাইম ওর বাসা দেখার চেষ্টা করি নাই, জি, যেহেতু আমার সেকেন্ড টাইম এইরকম প্রবলেম হয়েছে, তার মানে হচ্ছে আমি কি আবার এমআর করাবো? তো কোয়াইট ইম্পসিবল যে একটা মেয়ের জন্য। মেয়ের পরে হচ্ছে আনম্যারিড, তো ও রাতের বেলা আমার সাথে ওর সাথে কথা হইলো, কথার পরে ও একই কথা বলতেছে, তোমাকে বিয়ে করবো এই সে, বাট একটু সময় দরকার। আচ্ছা ঠিক আছে, তুমি সময় নিও, সমস্যা নাই, আমি আমার বাসায় থাকলাম, তুমি তোমার বাসায় থাকলাম, ব্যাপারটা হাইট থাকলো। আমি ওর বাসার সামনে গেলাম, যার পরে আমি সকালবেলা ওকে কল করছি। আর মানে আমার না মানে একটু মানে টেন্স হলে মানে আমি কিছু খেতে পারি না, যেহেতু ফার্স্ট টাইম এমআর করানো হয়েছে, তো ওই চিন্তায় মানে আমি একদম শেষ, যাই একটা অবস্থা। জি। আমাকে একটু বলবেন, আপনি যখন ফার্স্ট টাইম এমআর করাচ্ছিলেন তখন ডাক্তার কি আপনাকে এই জাতীয় কোনো কথা বলেছিল, পরামর্শ দিয়েছিল যে ফার্স্ট বেবি যেটা সেটা এভাবে এমআর করানো ঠিক না, এক্ষেত্রে ভবিষ্যতে বেবি নিতে সমস্যা হতে পারে? কোনো পরামর্শ আপনাকে দেয়নি? প্রিয়শ্রোতা, শুধু এইটুকু বলছে যে হ্যাঁ আপনারা শিক্ষিত মানুষ এরকম করেন, ইউজ করতে পারেন না। আমি তো বলছি যে হ্যাঁ আমি ম্যারিড, আমার হাজবেন্ড চাইলেও আমার পক্ষে সম্ভব না, আমি যেহেতু পড়াশোনা কন্টিনিউ করছি। সেটা ঠিক আছে, একটা প্রাতিষ্ঠানিক বা সোশ্যাল জায়গা থেকে সেটা সে আপনাকে জ্ঞান দিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু ফিজিক্যালি ব্যাপারটা এরকম আমি যতদূর জানি প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে ফার্স্ট বেবি সেটা কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত যাই হোক না কেন, সেটা এরকম অ্যাবোর্ট করাতে গেলে বা অ্যাবর্শন করাতে গেলে অনেক সময় আপনারা যারা নর্মাল মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেন বা আপনি ইন্টারনেট ঘেটে দেখতে পারেন, সার্চ করতে পারেন, অনেক সময় কিন্তু বড় ধরনের বড় সমস্যা হয়ে যায়।
এবং সেক্ষেত্রে আপনি এটা সেকেন্ড টাইম এরকম একটা ফালে পড়েছেন বলা যেতে পারে। তারপর মানে অবশেষে অনেক চাপাচাপির পরে সে রাজি হলো, হ্যাঁ ঠিক আছে বিয়ে করবে। তো বিয়ে করলো বলতে হচ্ছে আমাকে বললো যে হ্যাঁ। তোমার একটা কাজ করবা, তোমার 2 কপি ছবি আর ভোটার আইডি কার্ড এটার ফটোকপিটা আমাকে দিবা। আমি বলছি যে আমার তো ভোটার আইডি কার্ড নাই। তো বললো যে ঠিক আছে তোমার ইন্টারের রেজিস্ট্রেশন কার্ডের কপিটা দিলেই হবে। Okay. তো আমি ওকে দিলাম, দেওয়ার পরে তারপর আমাকে বললো যে ঠিক আছে আমি 2 বছর পরে তোমাকে তুলে নিব, আর যেহেতু আমার বড় বোনের বিয়ে হয়নি তো 2 বছরের মধ্যে অলরেডি ওর এমবিএ শেষ হয়ে যাবে, ওর বিয়ে দিয়ে দিবে, আমি ওইভাবেই রাজি। আর আমি ওর জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে রাজি। Okay. তো একটা জিনিস স্যাক্রিফাইস করতে পারবো না, সেটা হচ্ছে ও। এটা আমি ওর সাথে আমার আগেরই কথা যে মানে তোমাকে আমি কোথাও কোনোভাবে স্যাক্রিফাইস করবো না, কিন্তু তোমার জন্য আমি সবকিছু সব করতে রাজি আছি। স্যাক্রিফাইস করবো। ওকে। বিয়ে করবো যেহেতু, তো আমাকে 4,000 টাকা দিল। তো বললো যে ঠিক আছে তুমি একটা শাড়ি কিনো, এই সেই বিয়েতে মানুষ যা করে আসলে। 4,000 টাকাই হচ্ছে বাজেট। হ্যাঁ বাজে 4,000 টাকাই। পরে এর আগে কি কখনো গিফট টিপ দিত সে আপনাকে? না সে আমাকে কখনোই কোনো গিফট দেয়নি, বাট ঈদে সালাম করতে হতো পায়ে ধরে। সালাম করলে সে আমাকে 500 করে টাকা দিত। আপনি কি 500 টাকার জন্য সালাম করছেন? অনেক জিনিস এইরকমই, বাট তো যেহেতু পাওয়াই যায় হ্যাঁ ধরাই যেতে পারে, ও আমার পা ধরে এমনটা ধরতে পারবো না, সেটাই। তো এরকমই। না, ও তো চিপায় বললে ধরে। তারপর পরে আমি আবার কি করলাম 21 তারিখে 21শে মার্চ আমি আবার আমাদের পাশের গলি একটা ভাবিকে নিয়ে মিরপুর গেলাম। তারপর একটা রেড কালার শাড়ি কিনলাম, তার বোনের বাসায় গেলাম, খাওয়া দাওয়া করলাম। দুপুরবেলা ও আমাকে কল করলো, কোথায়, মানে আজকে আমাদের যেহেতু বিয়ে হবে, সে তো আমাকে কল করলো কোথায় তুমি। আমি বললাম, তুমি মিরপুর আসছি। মিরপুর কেন, শাড়ি কিনতে এতক্ষণ লাগে, তুমি বাসায় আসো না কেন, এই না কেন সে না কেন, মানে প্রচুর ধমক এই সেই। তো আসলাম, আসার পরে আমার আবার স্টুডেন্টের এক্সাম ছিল, তো আমি আবার ওর বাসায় গেলাম, ওকে পড়াতেও গেলাম। আসছি বাসায় 3টা বাজে আসার পরে পার্লারে গেলাম, ও আমাকে কল করছে কোথায় তুমি। আমি তো বাসায়, এই সেই, তুমি কি শুরু করলা এত দেরি হ্যান ত্যান। তো বললো যে আমরা কিন্তু একটু পরে বের হয়ে যাবো, 5:30 বাজে। তো আমি গোসল করতে ঢুকলাম, আমার গোসল করতে অনেক সময় লাগে। তো দেখা গেছে গোসল করতে ঢুকছি 5টা বাজে, 6টা বাজে বের হয়েছি। ওই এতক্ষণে দিয়ে অনেকগুলো কল দিয়ে রাখছে। ওকে। গোসল করে বের হয়ে গেছি ড্রেস পরে, আর কিচ্ছু না। মানে শাড়ি পরলে তখন অনেক দেরি হয়ে যাবে। আর ওইখান থেকে ওর ফ্রেন্ড কল করতেছে, এই কাজী বসে আছে, তাড়াতাড়ি আসে, এই সেই এরকম। আপনার বাসায় তখন কিছু জানে না? না Okay. কিচ্ছু জানো না। ওকে। ও আমাকে সবসময় আমার বাসার সামনে থেকে পিক করতো রিক্সা দিয়ে। তো আমি উঠলাম রিক্সাতে, ওঠার পরে ও আমার বললো যে এমনিতেই একা একা বিয়ে করতেছি, বাবা মা কেউ জানে না, এই সেই, এরপরেও তুমি দেরি করতেছো, লাইফের টার্নিং পয়েন্ট, মানে প্রচুর জ্ঞান। আমি তো কান্নাকাটি করতেছি, এমনিতেই ভয় পেতেছি, আল্লাহ কি করতেছি। আমি এর আগে আমি ভাবলাম যে মানে মনের মধ্যে কেমন যেন লাগে। তো আমি আবার কি করলাম, আমার ব্যাগের মধ্যে একটা কাগজ লিখে দিয়ে গেলাম যে ওর বাসার ঠিকানা, ও এই সেই, যদি মাইনে টাইনা ফেললো। ওকে। ভয়ও পাচ্ছিলেন আপনি সে সময়? হ্যাঁ। তো আমি আবার কি করলাম, ওইটা রেখে তারপর গেছি ওর সাথে। তো যাওয়ার পরে তো রীতিমতো দেখলাম কাজী আসলো, তারপর দেখলাম ওর 3টা ফ্রেন্ড। তো আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার কত টাকা কাবিন নিলে তুমি খুশি হও। আমি বলছি তোমার যেটা খুশি তুমি সেটাই দিতে পারো, আমার কোনো প্রবলেম নাই। ওকে। পরে ও বললো যে না এটা তো তোমার হক, তুমি বলো। তারপর আমি বললাম যে 10 লাখ। তো বললো যে 10 লাখ দিলে তুমি খুশি। আমি বলছি হ্যাঁ। ও বললো যে কেন একটু কম করলে হয় না। আমি বলছি না, আর পারলে আরো বেশি করো। পরে ও বললো যে কত করলে খুশি হবা। আমি বলছি 20 লাখ করো। কয় না থাক, 10 লাখ করলেই ঠিক আছে, 20 লাখ টাকা আমি দিতে পারবো না। তো গেলাম, পরে দেখলাম ওর 3টা ফ্রেন্ড আর আমার কেউ নাই। আমাকে বলছে যে তুমি তো কাউকে বলবা না। আমার বাসার তো কাউকে বলা কোয়াইট ইম্পসিবল। আর তারপর হচ্ছে যে আমার ফ্রেন্ডদেরও বলবা না, তাহলে ব্যাপারটা বাসায় জানাজানি হয়ে যাবে। ওকে। এইসব বেসব বলা হয়েছে আমাকে। তো বলছি ঠিক আছে, আর যেহেতু আমি ওর জন্য সবকিছু করতে পারি, আমি কিন্তু বলছি এটা আগেই। জি। তো আমি একা একাই ডিসিশনটা নিলাম যে হ্যাঁ ঠিক আছে বিয়ে করব। তো গেলাম জি কাবাব ঘরে। তো যাওয়ার পরে দেখলাম যে আমরা বসলাম, পরে কাজী আসছে। তো আসার পরে সে মানে যেটা হয় সেটা হলো দোয়া টোয়া পড়া, তারপরে সিগনেচার নেয়া, কবুল বলা, এর মেয়ে এই সেই এগুলো বলা, যে সাক্ষীর সিগনেচার নেয়া, সবকিছুই হলো। তারপরে বিয়ে দিয়ে হলো। তারপরে আমরা মানে আসবো, তো যেহেতু রেস্টুরেন্টে গেছি খাওয়া দাওয়া তো করতেই হবে। তো বললো যে কি খাবা বলো। আমি বলছি না আমি তো কিছু খাবো না, আমি খাওয়া দাওয়া করেই আসছি। আর আমি যখন সিগনেচার করতেছিলাম না, আমি শুধু আমার নামটুকু লিখতে পারছি, বাট নামের বাকি অংশটুকু লিখতে পারতেছিলাম না, হাত কাঁপতেছিল। আমি কি করতেছি একা একা, মানে প্রচুর ভয় পাচ্ছিলাম। এই কাজ করার পরে পরে আমি বললাম না আমি কিছু খাবো না, আমার ভালো লাগতেছে না, চলো। তো ওরা কি করলো, ওদের অর্ডার দিয়ে গেল, বিল দিয়ে গেল, কাজীকে টাকা দিয়ে গেল। তো আমাকে বললো যে কাজী টাকা তো এখন আরো পাবে, তুমি এত টাকা কাবিন করতে গেলা কেন, কম করলে তো 5,000 টাকা আর 7,000 টাকার মধ্যে হয়ে যেত। আর এখন তো 10 লাখের জন্য 12,000 টাকা দেওয়া লাগবে, ওকে। চার্জ হচ্ছে 3,000 টাকা, 15,000 টাকা দেওয়া লাগবে। আর যেহেতু মাসের শেষ আমার কাছে টাকাও নাই। এই কথা বললো আমাকে, তুমি আমাকে আগে বলবা না, আমি কিন্তু জানতাম না যে এত টাকা চার্জ দেওয়া লাগে, ওই কিন্তু বললো আমাকে। ওকে। তো আমি বিয়ে টিয়ে করলে মানুষ ঘুরতে টুরতে যায় না, যে একটু ঘুরে আসি এই সেই, এরকম কিছু না, ডিরেক্টলি বাসায় আসছি। বিয়েটা আপনারা করেই ফেললেন তাহলে? হ্যাঁ। ও রিক্সার মধ্যে অনেক মজার ঘটনা। রিক্সায় ওঠার পর সাল্লাহ আমাদের এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, আমরা লিগেল হয়ে গেলাম। এখন তো আমার দাম কমে গেছে।
মানে বিয়ে করলে মানুষের দাম কমে যায়, মানে ও বললো। ওকে, মানে ছেলেটারই দাম কমে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করে ফেলছি। তো আমি হাসতেছি যে ওইসব কি বলবো ফালতু টাইপের কথাবার্তা। তো আসলাম আপনি কি ফিল করতেন ওই সময়টা? তুমি তো বিয়ে করে ফেললেন একটা অচেনা অচেনা একটা ছেলেকে, ইনফ্যাক্ট আপনি তার ফ্যামিলি সম্পর্কে ততটা জানেন না। হ্যাঁ, আপনি পাগল ছিলেন আমি যতদূর জানি, বাট হোয়াট ডু ইউ ফিল? আপনি ওই সময়টাতে কি ফিল করছিলেন বিয়ে করার পরে? তো লিগালি হয়ে গিয়েছে আপনার। হ্যাঁ, মানে ওই সময় আমার কাছে মনে হয়েছে যে আমি এতদিন যত অন্যায় করছি এটা আসলে সবকিছু শেষ। এখন তো আমি বিয়ে করে ফেলছি, এখন তো আর কোনো সমস্যা নাই। ওকে, প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমি বিশ্বাস করি টিনেজ যেসব বন্ধুরা আজকে হ্যালো 8920 শুনছেন, বিশেষ করে হ্যালো 8920 মেয়ে বন্ধু যারা রয়েছেন, তাদের জন্য আজকের এই গল্পটা একটা অসাম একটা শিক্ষা হবে। চলুন আমরা সামনের দিকে এগোতে চাই। তারপর পরে বাসায় আসলাম, আসার পরে তো ঝগড়াঝাটি এই সেই। ঝগড়াঝাটি কেন? ওই যে আমার যে মানে নরমাল সার্কেলটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আপনি তো বেবি যখন কনসিভ করে ফেলেছেন। হ্যাঁ, হ্যাঁ, পরে ঝগড়াঝাটি, আচ্ছা দেখি এই সেই দেখি। তারপরে আমি আবার কি করলাম, এর ২-১ দিন পরে টেস্ট করলাম, বাট নেগেটিভ আসছে। তো এর মাঝখানে ২-৩ দিন পরে আমি ওর কাছ থেকে কাগজপত্র ছিলাম। বিয়ে করলে কাগজপত্র লাগে, কাগজপত্র দাও না কেন? কাবিননামা এসব নাকি দরকার হয়। কাবিননামা যে বলতে হয় এটাও আমি জানি না। আর ও আমাকে বলছে তোমার যত কাগজপত্র লাগবে তুমি আমার কাছ থেকে নিবা। সেও কাবিননামা বলে নাই। ৩-৪ দিন হয়ে গেছে, আমি আর চাইনি। ওকে। তারপর যেদিন ও বিয়ে করে আসছে, আমি চাই তুমি কি সত্যি সত্যি বিয়ে করছো? তো বলে কি তাহলে কি মিথ্যামিথ্যি করলাম? এটা কনফিউশনও হচ্ছিল আপনার ভিতরে তাহলে। আমি এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়? তা আমি তো বুঝলাম না। তো প্রতিদিন এমন করে অনেকগুলো বিয়ে করা যাবে? মানে এরকম একটা কথা। মানে ফান করছিলেন আপনারা আলটিমেটলি। হ্যাঁ, তারপর? তো পরে কি হলো? ও আমাদের বাসার সামনে আসলো। বাসার সামনে আসার পরে ওইদিন ঝগড়াঝাটি হলো যে মানে সাথে সাথে এমআরআর কথা সে তুলছে। ও, এটা করার পরপরই বলছে যে এবার করে ফেলো। আর আপনার ভেতরে তখন না, একটু ধীরে সুস্থে করি, হাসবেন্ড তো হয়েই গিয়েছে, রাখলেই কি হয়, এরকম একটা টেন্ডেন্সি, রাইট? না, 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 রাখার টেনডেন্সি কখনোই ছিল না। মানে এরপরে ঝগড়াঝাটি শুরু করে দিছে। তারপরে আমি বলছি যে, "এই যা তুই সর এখান থেকে।" মানে তুই তো আমারই, আমি ওর সাথে, ও আমার সাথে। পরে ও গেল। যাওয়ার পরে আমি আবার ওকে কল করছি যে, "কই তুমি? তুমি আসো। আমার ভালো লাগতেছে না।" এই সেই। পরে ও আসলো। আসার পরে তো মিষ্টি, মিষ্টি কথা এই সেই। ২১ তারিখ ভালোভাবেই গেল। তো ২১ তারিখে আমাকে রাতের বেলা কল করলো। তো ২২ তারিখে ও আমার সাথে দেখা করতে আসে নাই। ওকে। 3rd টাইম ও আসছে। আর যেহেতু মানে বিয়ে করলে তো মানুষের বাসর ঘর হবেই, তাই না? যে এটা তো সম্ভব না। তো দেখা গেছে আমাদের গেটের সামনে ও আমার হাত ধরে আছে, আমি ওর হাত ধরে আছি। আমি ওর কাঁধে মাথা দিয়ে আছি। ও আমাকে ধরে রাখছে। তো আমি বললাম যে, "কি দুর্ভাগ্য আমাদের যে বাসর ঘর এখানে করতে হচ্ছে।" পরে বলতেছে যে, "না, ঠিক হয়ে যাবে সবকিছু।" মানে গেটের সামনে আপনারা বাসর ঘর করা শুরু করে দিয়েছেন? হ্যাঁ, গেটের সামনেই? হ্যাঁ, গেটের সামনে। যেহেতু বিয়ে করছি। হ্যাঁ। আর উপর থেকে মানে লোক কাজ করতেছিল। তারা বলল যে, কি প্রেম এই সেই।" মানে এই সরি, বাট ইট ইস বাসর ঘর বলতে আমরা যেটা বুঝি আসলে সেটা ছিল না। ওটা ইস কাইন্ড অফ লিটল বিট রোম্যান্স, রাইট? ওকে। তো আমাকে বলল যে, "টেনশন নিও না, সবকিছু ঠিক হয়ে যাবে।" আমি ওকে বললাম যে, "তোমারও কেউ ছিল না, আমারও তো কেউ ছিল না। যেহেতু ২ বছর পরে ওকে ফাইন, আমি ২ বছর থাকি, আমার তো প্রবলেম নাই। আমার বোনের যেহেতু বিয়ে হয় নাই।" তো বলল, "ঠিক আছে। আর তোমার যা লাগবে তুমি ৩ দিন পরে আমার কাছ থেকে নিও।" মানে ওই লোকটা টাকা পরিশোধ করে নাই সে। ওকে। আর যেহেতু ও বেতন পায়নি। তারপরে আমরা কি করলাম, ২৩শে মার্চ ও আমার সাথে আবার দেখা করতে আসলো। না একই কথা। পরে আমি ওকে বললাম যে, "বিয়ে তো হলো, বাট একটা ঘর হলে বেটার হতো।" সে এতদিন বিয়ের কথা বলছে, বিয়ে করছে। এখন আবার ঘরও চাও না? এগুলো তো ঘর চাবো না। আছে হ্যাঁ, সবকিছুই পাবা, বাট আস্তে, আস্তে। ওকে। তারপরে মানে আবার রিলেশনটা মানে বিয়ের পর থেকে একেবারে ফুলফিল হয়ে গেছে। মানে অনেক মিষ্টি, মিষ্টি কথা। "বউ তুমি খাইছো, এই করছো, সেই করছো।" যেটা কিনা কখনো রিলেশনের আগে হ্যাঁ, তুমি তো আমার বউ হবা, হবা বলতো। আর এখন কিন্তু ডিরেক্টলি সে আমাকে বউ বলছে? হ্যাঁ, বলছে। খাবারের সময় প্রত্যেকটা মুহূর্তে কল করা, কোথায় আমি, কি করতেছি, এই সেই হ্যান-ত্যান। মানে স্পেশালি টেক কেয়ার যেটাকে বলে। ওই ইয়েতে আমি পুরো মানে ভুলে-টুলে গেছি সবকিছু। তারপর এরকম হচ্ছে। তো এর আগে মানে এই বিয়ের কাহিনী-টাহিনী সবকিছু জানতো ওর ছোট ভাই। জি। কিন্তু ওর ছোট ভাইয়ের সাথে আমার কথা হতো, বাট আমি বলতাম না যে আমি ওর ভাবি। বিয়ের কাহিনী মানে ওর সম্পর্কে ওর ছোট ভাই সবকিছু জানতো। কিন্তু সেই মেয়েটাকে সেটা সে জানতো হ্যাঁ, না। ছেলেটাকে সেটাও সে জানতো না। ওর ছোট ভাইয়ের সাথে কি আপনার আগে থেকে কোনো সম্পর্ক ছিল? না, না, আগে থেকে বলতে হচ্ছে ও বিয়ের কথা আসলেই এড়িয়ে যেত। যে এই ব্যাপারটা আমাকে খুব মানে চিন্তিত করছে। যেহেতু ও ২০১১ সালে এরকম একটা কাজ করছে। মানে ফুললি তো আর বিলিভ করা যেতে পারে না। ওকে। যে একবার প্রতারণা করছে সে আরেকবারও করতে পারে। রাইট। আমার টেনডেন্সিটা ছিল এরকম যে না। তো আমি চিন্তা করলাম যে ওর ভাইয়ের সাথে কথা বলি, আসলে প্রবলেমটা কি ওর কাছ থেকে জানি। হ্যাঁ, হ্যাঁ। তো আমি ওর ভাইয়ের সাথে কন্টিনিউ কথা বলা শুরু করে দিলাম। তো দেখা যেত একসাথে ২ ভাইয়ের সাথে কথা বলতাম। ২ টা সিম দিয়ে। মানে ২ টা সেটে। দেখা ওকে। যেত হ্যাঁ, ৯ টার পরে ফোন দিত। আর ও আমাকে ১২টা বাজে ফোন করত। তো ১২টা থেকে ২টা পর্যন্ত লং টাইম ওর সাথে কথা বলতাম। পরে আবার ওর সাথে কথা বলতাম। নওশাদ এটা নিয়ে টু বি অনেস্ট কোনো জেলাস ফিল করতো না। জানতো না তো আমি তো ওর ভাইয়ের সাথে কথা বলি। হু! ওর যে বড় ভাইয়ের সাথে পরিচয় আছে সেটা কি ছোট ভাই জানতো? না, না, কখনোই তাহলে ওর সাথে আপনি কি ধরনের কথা বলতেন? মানে ওর সাথে আমার এমনিতে কথা হতো, ফ্রেন্ড। আমি ওকে বললাম টু বি অনেস্ট ২ ঘন্টা আপনি কি কথা বলতেন? এমনিতেই জাস্ট একটা ছেলে মানুষের সাথে একটা মেয়ে মানুষ কি কথা বলতে পারে?
অনেক কিছুই বলতে পারে, অনেক কিছু। দিস ইজ 2 আওয়ার্স। আমাদের লাইফের স্টোরি বলতে এখানে 2 ঘন্টা সময় লাগে না। আপনি র্যান্ডমলি বলতেন ছেলেটার সাথে কথা, তো র্যান্ডমলি যদি 2 ঘন্টা করে বলেন, ওই ছেলেটা তো আপনাকে একটা মেয়ে হিসেবেই জানতো না তার বড় ভাইয়ের সাথে কোনো রিলেশন আছে কিনা। আপনি তাকে একটা ছেলে হিসেবেই জায়গা দিয়েছেন, এবং সেটা ওর বড় ভাইও জানতো না। জানতো কি? তাহলে কি বলতেন? ফ্র্যাঙ্কলি কি বলতেন? অনেক ওপেনলি টাইপের কথাবার্তা বলতাম, যে মানে ওর সাথে কিছু বলতাম না, মানে আমার হাজবেন্ড হলে আমি কি করবো, আমার হাজবেন্ডের সাথে, মানে ওর ভাইয়ের সাথে কি করবো, এটা তো বলা যায় না। ওর ভাইয়ের সাথে আমি কি করবো, ওর ওয়াইফের সাথে কি করবে, কোথায় ঘুরতে যাবে বা কি এই সেই, বা ফিউচার প্ল্যান, এইসব। ওকে, হ্যাঁ, তারপর? পরে মানে এরকম কথাবার্তা হতো। আর নওশাদ সত্যি বললো নাকি মিথ্যা বললো, আরেকটা মানে জাস্টিফাই করা যায় হচ্ছে ওর ভাইয়ের মাধ্যমে। ওকে। তো আমি যখন জানতে পারলাম, মানে ও যা বলছে ওর ফ্যামিলি সম্পর্কে সবকিছু সত্য ছিল, কোথায় থাকে কি এই সেই, কিন্তু মিথ্যা ছিল একটাই, যেটা হচ্ছে কিনা ওর এরও আগে অনেকগুলো রিলেশন ছিল। তো আমাকে সেটা বলছে যে ওর কোনো রিলেশন ছিল না। পরে আমি জানতে পারার পরে আমি ওকে বলি, এই তোমার সাথে রিলেশন ছিল, সে বলছে কে বলছে, তার নিয়ে আসো, আমি যা বলবো আমি তাই শুনবো, যদি কেউ প্রুফ করতে পারে আমার সাথে কারোর সাথে রিলেশন ছিল। পরে আমি নিয়ে করলাম যে ওর ভাইকে আমি চিনি 2 দিন যাবো, আর আমি ওকে চিনি 3-4 বছর যাবো, মানে আলটিমেটলি আমি তো ওর কথাটাই বেশি প্রিফার করবো, তাই না? তো ওর ভাইয়ের সাথে আমার কথা হতো, মানে আপডেট দেওয়া হতো যে আমার ফ্রেন্ড এই সেই। আর ওকে ওর ফ্রেন্ডরা লাভ গুরু টাইপের কিছু একটা বলতো, গার্লফ্রেন্ড মারুফ। মানে কেউ কোনো প্রেম সংক্রান্ত কোনো জটিলতার মধ্যে ভুগতে থাকলে ওকে বলতো যে দোস্ত এতই বেশি প্রেম করেছে সে ব্যক্তিগত, সে কখনো কোনো প্রেমই করে নাই, আলটিমেটলি লাভ গুরুটা কাকে বলতো? ওকে বলতো। ওর ছোট ভাইকে? কেন বলতো? মানে অনেক বেশি বুঝে, মানে বেশি বেশি মানুষ তো একটু বেশি বুঝে। একটু বেশি বুঝে এবং বেশি সমাধান দিতে পারে। প্রেম জীবনে কখনো করেনি, কিন্তু লাভের সমাধান দেয়, এবং সেজন্য সবাই লাভ গুরু বলে তাকে। আর খুব ভালো সমাধান, ও খুব ভালো সমাধান দেয়, এই জন্য লাভ গুরু বলে। মানে যেটা কিনা আমিও বুঝি নাই, সে কিন্তু ঠিকই বুঝতে পারছে। তো ওর সাথে আমার কথা শুরু হয় হচ্ছে আপনার জানুয়ারি থেকে, 2013। মোটামুটি অনেক কথা বলা হয়। আর ও জানতো না যে আমার মানে বয়ফ্রেন্ড আছে, আর যেহেতু মার্চের 21 তারিখ পর্যন্ত আমার বয়ফ্রেন্ড, তাই না? পরে আমি ওকে বললাম এরকম এরকম আমার ফ্রেন্ডের অবস্থা, বলে কি যে ওই ছেলে মেয়েকে কখনো বিয়ে করবে না, আর ওই ছেলেকে ছাড়বা না, কাকড়ার মতো ধরো। ওই কিন্তু আমাকে এই কথা বলছে, ওকে। যে ছেলে ইয়ে করতে পারে সে কখনোই করবে না। তো আমারও ওই দিক দিয়ে ওর ভাই বলছে, এই ব্যাপারটা মাথায় আছে। মানে আমার কথা হচ্ছে যে তোমার বিয়ে করতেই হবে। তো আমি ওকে অনেক প্রেশার টেশার দিই, তো আলটিমেটলি ও বিয়ে করে। মানে ওর ভাই আমাকে বলতেছে যে বিয়েতে কে কে থাকবে। তো আমি বলছি বিয়েতে ওর 3টা ফ্রেন্ড থাকবে, কাজী থাকবে, আর ওই মেয়ের কেউই থাকবে না, ছেলে কিন্তু চিট করবে, এটা বললো। আমি বলছি যাও, ফালতু কথা বলো না, মানুষকে এত খারাপ হয় নাকি। ও পরে বলছে ছোট মানুষ তো কিছু বুঝবা না, পরে বুঝবা সব কিছু। ও আমাকে আবার এই কথা বললো, ও কিন্তু জানেই না ওর ভাই, আর ও কিন্তু আমাকে সব বলতেছে, সব পরামর্শ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ফ্রি পরামর্শ, যেটাকে বলে। মানে ওর কথা আমি ভরসা পাইনি, যেটা সত্যি কথা। তো বিয়ে করার পরে আমি ওকে কল করতাম, বিয়ের কয়েকদিন পরে, মানে 1-2 সপ্তাহ পরে আমার যে ইয়েটা প্রবলেমটা সলভ হয়ে যায়। প্রবলেম বলতে আপনি যে কনসেপ্টটা করেন ওটাকে আপনি আবার এমআর করেন, তাহলে এমনিতেই হয়ে যায়। বেবিটা নষ্ট হয়ে যায় কিভাবে? মানে এনি কাইন্ড অফ দুর্ঘটনা অথবা অন্য কোনো কিছু নাকি নরমালি? হ্যাঁ, এটা তো ছিলই না। ছিলই না, বেবিটাই ছিল না। তাহলে মানে ব্যাপারটা কি ছিল? আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। আপনি একটু পরিষ্কার করুন, যেটার কারণে আপনি বিয়ে করে ফেললেন সেটা আসলে ছিলই না। মানে হচ্ছে আমি ভাবছি যে হয়তো বা যেহেতু আমার ইয়ে হচ্ছে, নরমাল যে সাইকেলটা আছে সেটা অফ হয়ে গিয়েছে, এবং সে কারণে আপনি ধারণা করেছেন যে আপনি কনসিভ যেটা করেন। আমার ফার্স্ট টাইম এরকম হয়েছে, ওকে। তো আমি ভাবছি যে হয়তো বা এইটাই। আর এবার হলে তো আমি এটা করবো না, যদিও করি আমি তোমার জন্য এত রিস্ক নিয়ে নিবো, এটা তো ঠিক না, তাই না? তুমি কিছু করো তারপরে আমি করি, ওকে। ব্যাপারটা এরকম ছিল। না, বিয়ে তো করে ফেললেন, তার মানে এই যে কনসিভের ব্যাপারটা, যেটা আসলে কনসিভ ছিল না, কিছুদিন পরে গিয়ে দেখলেন যে ইটস নরমাল, এটা যদি এই মুহূর্তে না ঘটতো তাহলে কি বিয়ে করতেন? তাহলে হয়তো বা আমি করতাম, বা ও করতো না, বা ও এটার জন্য করছে নাকি তাও তো তাও তো বুঝতে পারেনি, কিন্তু সেটা না হওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল। হ্যাঁ। ওকে, হ্যাঁ, তারপর? তো আমার খুব ভালো লাগতো ওর ভাইটার সাথে কথা বলতেও, যে ওর কাছ থেকে জানা যেত অনেক কিছু। ওর বাসার এই তোমার ভাই কখন আসছে, ওরা 2 ভাই একসাথে খাওয়া দাওয়া করে, তাহলে জানতে পারতাম যে কি দিয়ে খাইলো। মানে আমার একটা অভ্যাস, সেই কি দিয়ে খাওয়া দাওয়া করছো রাতের বেলা, যেহেতু সারাদিন তো আর জিজ্ঞাসা করা হয় না কখন আসছো বাসায়, বাসা থেকে বের হইছো নাকি, অফিস থেকে আসার পরে আড্ডা দিতে গেছো নাকি, এইগুলো। আর যদি মিথ্যা হতো তাহলে কিন্তু মারুফের কাছ থেকে জানতে পারতাম। ওকে। তো এইভাবেই জিজ্ঞাসা করতাম। তো একটা সময় দেখা গেছে যে আমি ওকে বললাম যে এরকম এরকম আমার তো ইয়ে হয়েছে, মানে ও এটা শোনার পরে বলতেছে যে থ্যাঙ্কস গড, মানে ও এত খুশি হয়ে গেছে। আমি তো বুঝি নাই যে কি ব্যাপার, তুমি এত খুশি হয়েছো এই সেই। পরে আমাকে বললো যে তোমার সাথে আমার দেখা করা দরকার এই সেই। আচ্ছা ঠিক আছে আসো। ও আমাদের বাসার সামনে আসে। তো বাসার সামনে আসলো, আসার পরে আমাকে বলতেছে যে দেখো তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি বলছি, হ্যাঁ বলো। পরে বললো আসলে আমি তো এটা বিয়ে করি নাই, এটা তো বিয়ের মানে নাটক ছিল। ওই ছেলেটা বলতেছে ততদিনে যে ওই ছেলেটা কি জেনে গিয়েছে যে আপনার এটা নরমাল ছিল, মানে আপনার এটা? হ্যাঁ জেনে গেছে, পরে তো সে আমাকে এটা বললো যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করি নাই।
নাও দিস ইজ দ্য পয়েন্ট, প্রিয় শ্রোতা, একটু আগে যেটা বলেছিলাম, প্রশ্ন করেছিলাম This track was downloaded from FusionBD.com. যে আসলে এই কনসিভের ব্যাপারটার কারণেই কি নওশাদ দিয়ে এটা করলো। যখন দেখলো যে না, এটা আসলে নর্মালি হয়ে গিয়েছে, বা এটা যদি কনসিভ হয়েও থাকতো, যে অ্যাবর্শনটা ওরা করাতে চেয়েছিল, সেই অ্যাবর্শন করার পর নওশাদ গিয়ে হয়তো এই ধরনের কথা বলতো। ইনফ্যাক্ট সেটা সে বলেছে যে আমি তোমাকে বিয়ে করিনি, এটা সাজানো নাটক ছিল। গল্পের মোড়টা কিন্তু অদ্ভুতভাবে ঘুরে গেল এই জায়গাটাতে। তারপর পরে ওই কথা বলতে পারে, আমি ওর গলার মধ্যে চেপে ধরছি, তুই এরকম নাটক কিভাবে করলি? মানে 2011 সালে যেমন একটা ধাক্কা খাইছি, 2013-তে সেম ধাক্কাটা খাইছি। বিয়ে নিয়ে এরকম নাটক হতে পারে, মানে এটা আসলে আমার মানে কল্পনার বাইরে ছিল। তারপরে বললো দেখো আমি আসলে অনেক খারাপ। ওই দিন আমাকে ও বললো যে আমার সাথে অনেক মেয়েদের সাথে রিলেশন ছিল, সবকিছুই মিথ্যা ছিল। তাহলে কেন তুমি এমন করছো? এমন যদি হতো যে না তুমি দেখতে সুন্দর না, এটা তো এখন না, সুন্দর যদি নাও হয়ে থাকি 2010 থেকেই, তাহলে তোমার ব্যাক করা দরকার ছিল না 2011-তে। তো আমি ওকে এই কথা বললাম, বলার পরে আমি বলছি যে যা তুই তোর ইয়েতে যা, আমি আমার বাসে যাবো এসে। তখন বলতেছে যে প্লিজ তুমি কোনো উল্টাপাল্টা কিছু করো না, তুমি আমার সাথেই থাকো, আমি তোমাকে ছাড়া কখনোই যাবো না। আমাকে এই কথা বললো। পরে আমি বাসায় ঢুকলাম। ততদিন পর্যন্ত আপনি বিয়ের কোনো কাগজপত্র পাননি? না না, সে তো আমাকে দেয়ই নাই। বিয়ে কাগজপত্র চাইতাম, ও বলতে এই তোমার কি আমাকে দরকার নাকি এভিডেন্স দরকার? আর ওর মধ্যে একটা ভালো গুণ ছিল, ও কোনো কিছু করলে স্বীকার করতো, অস্বীকার করতো না। ওকে কিন্তু ভালো গুণটা যে খারাপ গুণ হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। ওকে পরে সে আমার বললো যে সোনামণি তুমি রাগ করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, 2015-তে আমরা আবার বিয়ে করবো, এই করবো, করলেও করছি বিয়ে, না করলেও করবো। সে আমাকে কথা বললো। পরে আমি বলছি, তুই আমার ধরবি না। ও আবার আমার হাত ধরছে, পরে আমি আবার দেয়ালের মধ্যে নিজের মাথা বাড়ি দিছি। রাগ উঠলে কেউ ধরলে আমার খুব খারাপ লাগে, ওকে তো ধরছে। পরে আমি আমার মাথার মধ্যে বাড়ি দিছি, তো মাথাটা তো ফুলে গেছে পুরা। পরে আমি বলছি যাই এই জায়গা থেকে, আমি বাসায় ঢুকবো। পরে আমি ওর ভাইকে কল করলাম জি যে এরকম এরকম মারুফ তুমি কোথায়? তো বললো যে আমি তো বাসায়। ওর সাথে আমার অনেক কথা হতো, যেহেতু ও আমাকে একদিন বললো সনি তোমাকে একটা কথা বলবো। আমি বলছি, হ্যাঁ বলো। আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছা করে, আমি না তোমার সাথে দেখা করতে চাই। ওকে আমি বললাম যে ঠিক আছে, দেখতে চাও যেহেতু। আর বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ নিয়ে বাস্তব গল্প তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। তা প্রিয় বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন এবং কেন দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, কারণ এরকম নিত্য নতুন বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে এখন থেকে প্রতিনিয়ত নতুন নতুন পর্ব আপডেট করা হবে। আশা করি সকলেরই ভালো লাগবে, কারণ এটা সমাজ সচেতনতামূলক দেশের একটা বৃহৎ অংশ কিন্তু কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছে এর সাথে। তো আপনার বিষয়টি মাথায় রেখেই তৈরি করছে জীবনের গল্প। মানুষের জীবনে কত ধরনের কষ্ট আছে, কত ধরনের গল্প আছে, যা মানুষ সব নিজেরা জানে না। কারণ প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো গল্প আছে, আর সে গল্পগুলি কোনো না কোনোভাবে সিনেমাকে হার বানাবে। আপনি যদি প্রতিটা মানুষের গল্প খুব কাছ থেকে শোনান এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে আপনি মানতে বাধ্য যে কোনো না কোনোভাবে মানুষের থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছে। মানুষ কখনোই খারাপ কিছু করতে চায় না, কারণ এটা তার নেচার না। প্রকৃতিগত স্বভাবগত কারণে হয়তো সে এখন বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িয়ে আছে, কিন্তু মানুষ সবসময় মন থেকেই চাইছে ভালো হয়ে চলতে, ভালোভাবে থাকতে। তার মন কখনো এইসব খারাপ কাজে জড়িয়ে পড়তে চায় না, কিন্তু তার তো কিছু করার নেই, কারণ সে তো নিরুপায়। মন তো সে নিজে নিজে চলতে পারে না, কাউকে না কাউকে তো সেটা করতে হয়, তারপরে সে দেখে দেখে সেটাকে বোঝার চেষ্টা করে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলিয়েন না।